সত্য প্রেম কাহিনী, চট্টগ্রামের এক প্রত্যন্ত পাহাড়ি এলাকার সত্য বাস্তব ঘটনা। বন্ধুরা, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, এই গল্পটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আপনার মনের মণিকোঠায় এক শান্তি অনুভব করবেন। হৃদয় স্পর্শ করার মতো পরীর সঙ্গে মানুষের এক বাস্তব সত্য প্রেম কাহিনী। আশা করবো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই জসিমউদ্দিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদির সহ আমার বড় 3টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বন্দনগরী চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি পতেঙ্গা ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমার বাবা পতেঙ্গার ওই সাগরে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে আমি দেখে আসছি আমার জীবন দশায় বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাতো। আমাদের পরিবারে বেশিরভাগ সময় ধরে প্রচুর অভাব অনটন থাকতো। আমার বড় ভাই বোন তারা এমনও বেলা গেছে, এমনও দিন গেছে যে 3 বেলায় 1 বেলা খাবার খেয়ে থেকেছে। আমার মা ছিঁড়া কাপড় পরে তার জীবন কাটিয়েছে। দাদা দাদি ওষুধ বড়িতে অনেক বেশি কষ্ট পাইতো। এমন করেই এই অভাব অনটন দেখতে দেখতে আমার শৈশবের দিনগুলো কাটায়। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই। তখন আমার একদম বড় যে বোনটা, আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। আমার বাবা সুদের উপরে টাকা নিয়ে আমার বড় বোনের বিয়ের কাজ সম্পন্ন করে। আমার বড় বোন জামাইও ছিল জেলে, তিনিও আমাদের ওই পতেঙ্গা সাগরে মাছ ধরতো। এবং এরকম করতে করতে আমার বড় ভাই যারা আছে তারাও সবাই বাবার সাথে একে একে জেলের কাজ করতে শুরু করে, সাগরে মাছ ধরতে শুরু করে। আমি সবার ছোট ছিলাম। দাদা দাদি এবং বাবা মা দুজনেরই স্বপ্ন ছিল অভাবের সংসারে আমি যেহেতু সবার ছোট, তারা আমাকে পড়াশোনা করাবে। আমি ছোটবেলা থেকেই দেখতে অনেকটা সুন্দর ছিলাম। আমার চেহারা, মুখমণ্ডল সবকিছু অনেক মায়াবী ছিল, কিন্তু আমি প্রচুর পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। এতটাই দুষ্টমি করতাম যে দুষ্টমের বর্ণনা দিলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। আমার মা বলতো যেদিক দিয়ে শুই যাবে না আমি সেখান দিয়ে কুড়াল ঢুকিয়ে দিতাম। এত পরিমাণে দুষ্টমি আমি করতাম। এরকম করতে করতে মোটামুটি বড় হই। আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমার দাদি হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে। আমার মাকে বললাম আমার ছোট নাতিটাকে আমি মাওলানা বানাবো, যেহেতু আমি দেখতে শুনতে অনেকটা সুন্দর। তো দাদির চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি মাওলানা হয়ে কোনো একটা স্টেজে বসি তাহলে স্টেজ একদম আলোকিত হয়ে যাবে, আমি দিন ইসলাম নিয়ে আলোচনা করব। দাদির ওই স্বপ্ন পূরণ করার জন্য আমার মা বাবা উভয় তখন আমাকে আমাদের এলাকা থেকে মোটামুটি অনেক দূরে একটা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। সে মাদ্রাসায় কোরআনে হাফেজ তৈরি করা হয়। কিন্তু আমার মতো একটা শয়তান যখন ওই মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, আমি প্রতিনিয়ত বাচ্চাদের সাথে মারামারি করতে থাকি। আমার মতো অনেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো, কিন্তু আমার মতো এতটা দুষ্ট প্রকৃতির কেউ ছিল না। এত পরিমাণে দুষ্টমি করতাম যেটা আসলে বলে বোঝাতে পারবো না। দুষ্টমির মাত্রা এতটাই তীব্র হয়ে যায় যে একদিন আমার হুজুর আমাকে খুব বেশি মারে। আমাদের মাদ্রাসায় যিনি হুজুর ছিল তিনি আমাকে অনেক মারে, এতটাই মারে যে আমার প্রচুর পরিমাণে জ্বর উঠে যায়। আমার পুরো শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। সারা রাত জ্বরে কাতরিয়েছি এবং সকালবেলাও হুজুর আমার দিকে খুব বেশি একটা তাকাচ্ছে না, কেমন জানি আমার দিকে অন্যরকম ভাবে তাকাচ্ছে। আমার মনে হয় যেন এই হুজুর আর এই বাচ্চাদের সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে পারবো না। নিজের মনের ভিতরে তখন একটা ভয় লাগলো যে আমি কি করব, আমি এখানে থাকবো না, যেভাবে হোক এখান থেকে চলে যাব। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা যেহেতু নাই, আমি যাবো বা কেমন করে? ছোট মানুষ, অত কিছু বুঝি না। জোহরের আজান দিল, আজান দেওয়ার পরে হুজুর সহ অন্যান্য বাচ্চারা সবাই একসাথে নামাজ পড়ার জন্য মসজিদে গেল। তো আমাদের এই মাদ্রাসাটা মোটামুটি খুব একটা মেইন রোডের সাথেই ছিল। তো মেইন রোডের সাথে থাকার কারণে আমার একটা সুবিধা হয়েছে, যখন সবাই মসজিদে নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, আমি সবার পিছনে দাঁড়াইছি। এবং সবার পিছনে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে হুজুর যখন নিয়ত বাঁধে, ঠিক ওই মুহূর্তেই আমি পিছন থেকে কাতার থেকে সরে আসি এবং সরে এসে দৌড়ে হুজুরের রুমে যাই। হুজুরের বিছনার নিচে সবসময় টাকা থাকতো। আমরা অনেক সময় যদি টাকা চাইতাম কোনো কারণে, হুজুরের বিছনার নিচে বালিশের নিচে টাকা থাকতো। তো আমি তখন হুজুরের বালিশটা টান দিলাম এবং বালিশের নিচে অনেকগুলো টাকা পাইলাম। এই সবগুলো টাকা নিয়ে আমি তখন মাদ্রাসা থেকে পালিয়ে আমি চলে আসি আপনার মেন রোডে। মেন রোডে আসার পর আমি একটা গাড়িতে উঠে যাই, আমাকে আগে এই এলাকাটা পার হতে হবে। তো আমাদের গ্রামের নাম মনে আছে, আমাদের উপজেলার নাম মনে আছে, থানার নাম মনে আছে, এগুলো বললাম এবং বলার পরে মানুষ আমাকে হেল্প করলো এবং তাদের সাহায্য সহযোগিতায় 9 বছর বয়সে আমি তখন বাড়িতে চলে আসি। তো বাড়িতে আমি যে চুরি করে আসছি, মাদ্রাসা থেকে টাকা চুরি করে নিয়ে আসছি, এটা কিন্তু আমি বাড়ির কাউরে বলি নাই।
এবং বাড়িতে আসা মাত্রই আমার আব্বা আম্মা আমার জিজ্ঞেস করলো, কি রে তুই আসলি কীভাবে? সবসময় তো হুজুররা দিয়ে যাইতো, তা তুই এখন কীভাবে আসলি? আমি আব্বা আম্মারে কিছুই বললাম না। এরপরে ওই দিন রাতের বেলায় আমাদের হুজুর সহ মাদ্রাসার আরও কয়েকজন মানুষ আসছে। আমি তখন আমাদের ঘরের পিছনে বসে আছি, মানে সন্ধ্যার পরে এমনি বসে আছি। তো যখন দেখলাম যে ওরা আসছে, আমি তখন বুঝে গেছি যে তারা তো আমার আব্বা আম্মার কাছে বিচার দিবে, আব্বা আম্মা আমাকে মারবে। সেই জায়গা থেকে আমি তখন পালিয়ে চলে যাই। আমি সেই জায়গা থেকে পালিয়ে আমার খালার বাড়িতে চলে যাই। আমাদের পার্শ্ববর্তী গ্রাম ছিল আমার খালার গ্রাম। খালার গ্রামে চলে যাই এবং রাত 10টা বাজে আমার আব্বা আম্মা তারা আমার খালার বাড়িতে উপস্থিত হয়, কারণ তারা জানে যে আমাকে মারলে আমি খালার বাড়িতেই চলে যাব। তা খালার বাড়িতে গিয়ে আমাকে মারার জন্য খুব চেষ্টা করে, কিন্তু আমাকে আর মারতে পারে না। আমার খালু দুজনেই আমাকে প্রচুর গার্ড দিয়ে রাখে যে না, ওকে মারার দরকার নেই, ওরা মারতে পারবে না। তো খালু 10 দিন 12 দিন পর্যন্ত আমাকে ওনাদের বাড়িতে রাখে। এবং আমি এও জানতে পারি আমি হুজুরের কাছ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, আমার আব্বা হুজুরের ওই টাকা পরিশোধ করে দেয়, মানে হুজুরকে দিয়ে দেয়। তো 10-12 দিন পরে আমি খালামার বাড়ি থেকে একদিন আমার দাদি আমাকে গিয়ে নিয়ে আসছে। আমি খালামার বাড়িতে থাকতেছি এবং মানে আমার দাদি আমার খুব ভালোবাসতো, সত্যি কথা। দাদি আমাকে নিয়ে আসছে। এবার দাদি আমাকে নিয়ে আসার পরে আমার দিন গেলে এরকমভাবেই কাটতেছে। আব্বা আম্মা কেউ আমার সাথে কথা বলে না, আমার বড় ভাই বোন যারাই আছে তারাই কেউ আমার সাথে কথা বলে না। খুব মানে দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একাকিত্ব ওই সময়টাতে আমি তখন আমার মতো কিছু বন্ধু বান্ধব তৈরি করি যারা আমাদের এলাকায় থাকতো, এবং এরকম কিছু পোলাপাইন তৈরি করে আমি তাদের সাথে টুকিটাকি কাজ করতে শুরু করি। আমাদের এলাকাটা খুবই সুন্দর একটা এলাকা ছিল। তো যেহেতু ধরেন আপনার বাড়ির পাশেই নদী ছিল, তো নদী থাকার কারণে দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা ওইখান থেকে মানে সমুদ্র থেকে মাছ ধরতাম বন্ধু বান্ধব সবাই মিলে এমনি করতে করতে, এবং টুকিটাকি কাজ করতাম। শহর থেকে মানে মোটামুটি বেশি দূরে ছিল আমাদের এলাকা, মাঝে মাঝে শহরে কাজে চলে যেতাম। এরকম করতে করতে সবার সাথে কাজ কাম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটাই বড় হই বলতে আমার বয়স তখন প্রায় 17-18 বা 19-20-এর কাছাকাছি হবে, ওইরকম একটা বয়সী। মানে আমি তখন একেবারে টাগরা জওয়ান। তো ওই মুহূর্তে চিন্তা করলাম যে কি করা যায়, মানে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তো একটা সময় বাড়িতে, তখন আবার বাইরে যাইতাম না, বাড়িতেই থাকতাম বেশিরভাগ সময়। আব্বা ভাইয়া সবাই মাছ ধরতো, মাঝে মাঝে ওদের সাথেও যাইতাম, বাড়িতেই থাকতাম। এরকম করে সময়গুলো কাটতেছে। তো দেখা গেল যে আমরা বন্ধুরা প্রায় 6 জনের মতো ছিলাম। আমরা একই পাড়ার ছেলে 6 জন, এবং আমরা খুবই আমাদের 6 জনের মাঝে খুবই আদর রোমান্টিক ভালোবাসা সবাই। তো একটা সময় দেখা গেল কি যে আমাদের গ্রামে একটা মাজার আছে, মানে পাগলা বাবা বলে একজন লোক আছে, উনি মারা গেছে। এবং উনি মারা যাওয়ার পরে ওনার ওই মাজারটা দেখাশোনা করে একজন লোক, সে ভণ্ড, মধ্যবয়স্ক। এবং ওই ভণ্ড লোকটা আমরা অনেক সময় দেখি সে নেশা করে, গাঞ্জা খায়, বিভিন্ন ধরনের মাদক সেবন করে। কিন্তু এই লোকটা হচ্ছে ওই মাজারের খাদেম, মানে ওই বড় মাজারটার খাদেম। এবং ওই মাজারের মানুষ প্রচুর পরিমাণে হাঁস মুরগি এটা ওইটা ডিম এবং অনেক কিছু দেয়, এবং মাজারে দিলে ইনি এগুলা আমাদের গঞ্জের বাজারে নিয়ে বিক্রি করে। সেই টাকা দিয়ে তিনি খুব আরামাইশে দিন কাটাইতেছে। আমরা বন্ধু বান্ধবরা মিলে চিন্তা করলাম যে আরে দেখ, মানে ও এরকম ভাবে হচ্ছে, মানে ওর জীবনটা কত সুন্দর কাটাইতেছে, একটা মাজার আছে এবং ওই মাজারটাই তার ইনকামের সবচেয়ে বড় জায়গা। ওইখানে প্রতিদিন অনেক হাঁস মুরগি ডিম এটা ওইটা পরে ওইগুলো বিক্রি করে একেবারে স্বাধীনভাবে চলতেছে। আর আমাদের এলাকাটা হচ্ছে কি জানেন, একটু কেমন জানি পীর ভক্ত এলাকা। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে। তো দেখা যায় যে আমাদের এলাকার বেশিরভাগ মানুষগুলো একটু পীর ভক্ত, সবাই আপনার ধরেন পীর মুর্শিদ এগুলোতে খুব পছন্দ করতো এবং দরবেশদেরকে অনেক বেশি পছন্দ করতো। এমন করতে করতে আমার পাশের এক বন্ধু, ওর নাম হচ্ছে হেলাল, ও দীর্ঘদিন যাবত ওর নানু বাড়িতে ছিল। ওর নানার বাড়ি হচ্ছে নোয়াখালীর কাছাকাছি কোনো একটা জায়গায়। তো ওইখানেও আমারে বলতেছে, দীর্ঘদিন নানু বাড়িতে থাকার পর ও তখন আমাদের এলাকায় আসে, আমাদের মানে জুনিয়র বন্ধু আর কি, ছোটকালের বন্ধু। ও বলতেছে যে জসিম, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে, ওই আইডিয়াটা যদি কাজে লাগানো যায় তাহলে ওর মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে, ও আর মাজারগিরি করতে পারবে না, এবং আমরাও 2 হাতে টাকা ইনকাম করতে পারবো। আমি বললাম যে এরকম আইডিয়া, মানে এরকম কোনো আইডিয়া তোর মাথায় আসলো, তা কি আমাদেরকে সবাইকে বল। ও তখন বললো, আমি যখন নানু বাড়িতে ছিলাম ওখানে একটা আমার বন্ড দরবেশের সাথে পরিচয় হয়। আমি তখন বললাম তারপর? বলো, ওই বন্ড দরবেশটা এরকম একটা দরবেশ, তুই যদি তারে দেখিস তুই তারে সালাম না দিলে আফসোস করবি। ওনার একদম কাঁধ পর্যন্ত ধবধবে সাদা দাড়ি, একদম পেট পর্যন্ত হচ্ছে ওনার মানে খুবই ধর্মীয় একজন গুরু আর কি। দেখলে মনে হয় যে খুবই ধর্মীয় একজন মানুষ। এই লোকটাকে তুই দেখলেই না তোর ভিতরে ইসলামের প্রতি বা একটা ভক্তি চলে আসবে। তো একটা কাজ করি, আমরা ওই লোকটারে ব্যবহার করি এবং ওই লোকটারে ব্যবহার করে আমরা একটা সঠিক কাজে যেতে পারবো। মানে কীভাবে ওই লোকটাকে ব্যবহার করবে? বলে এই লোকটাকে আমরা আমাদের গ্রামে নিয়ে আসবো। যেহেতু আমাদের গ্রামের মানুষগুলো অনেক বেশি সহজ সরল, তারা এই ধরনের জিনিসগুলোকে বিশ্বাস করে। ওই লোকটাকে আমরা আমাদের গ্রামে আনবো এবং আমাদের গ্রামে আনার পরে আমরা ওই লোকটাকে এখানে বসায় দিব, আমাদের গ্রামে থাকার ব্যবস্থা করে দিব।
তা আমি তখন বললাম এটা কীভাবে সম্ভব? ও বলে দাঁড়া আমি আইডিয়া বের করি। পরে আমার বন্ধু হেলাল আইডিয়া বের করলো, আমরা সামনের মাসে একটা মাহফিল ডাকবো, একটা ওয়াজ ডাকবো, এবং ওই ওয়াজ মাহফিলে আমরা দরবেশ হিসেবে ওই বাবারে ইনভাইট করব। মানে ওই আপনার মাজারের উপলক্ষে আমরা একটা ওয়াজ মাহফিল করব, এবং ওয়াজ মাহফিল করে ওই বাবাটাকে আমরা বলবো আমাদের গ্রামে আসার জন্য। তো বাবা যদি আমাদের গ্রামে আসে, তাহলে বাবা যখন মানে উনি তো পীর সাহেব নামে আমরা ওনাকে আনবো, এবং উনি সর্বশেষ আখিরি মোনাজাত করবে, এবং আখিরি মোনাজাত করার পরে আমরা সবাই অনেক অনুরোধ করবো যে বাবা আপনি আমাদের গ্রামে অন্তত কিছুদিনের জন্য থেকে যান, এই মাজারের পাশে আপনি কিছুদিনের জন্য থাকেন, এবং এই বলে আমরা তাকে এই গ্রামে বসাই দিব। এরপরেরটা আমার মাথায় আইডিয়া আছে, এরপরেরটা আমি আমার আইডিয়া মতো কাজ করব। আমরা হেলালের কথা শুনে সবাই হেলালকে সাপোর্ট করলাম, কারণ এর আগেও হেলালের মাথায় শয়তানি বুদ্ধিগুলো খুব ভালো কাজ করে। এর আগেও যে হেলাল আমাদেরকে অনেকগুলো শয়তানি বুদ্ধি দিয়েছে, যেগুলোতে আমরা সাকসেস হয়েছি। তখন সবাই হেলালকে বললাম যে ঠিক আছে বন্ধু, তোর কথাই ফাইন, আমরা তোর কথাই মেনে নিলাম, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? ও তখন বললো সর্বপ্রথম আমাদের সবাইকে ওই মাজারের খাদেমের কাছে যেতে হবে, এবং মাজারের খাদেমের কাছে গিয়ে মাজারের খাদেমের মাথায় একটা তরল বুদ্ধি দিয়ে আসবো। বুদ্ধিটা হবে ঠিক এরকম, ওনাকে বলবো যে আমরা এখানে মাহফিল করব, এবং যেহেতু মাহফিল করব সেই মাহফিলে অনেক টাকা উঠবে, এবং যেহেতু অনেক টাকা মাহফিল থেকে উঠবে, সেই মাহফিলের সমস্ত টাকার অল্প কিছু অংশ আমরা নিব, এবং বাকি টাকাটা আপনাকে দিয়ে দিব, আপনি আপনার মাজারের কাজে লাগাবেন, এবং এই করে আমরা প্রতি বছর এখানে একটা করে মাহফিল করব। মাহফিলের যে টাকা আসবে আমাদেরকে কিছু দিবেন, এবং বেশিরভাগটাই আপনি নিয়ে যাবেন, আপনি আপনার মাজারের কাজে লাগাবেন। এই বুদ্ধিটা যদি ওকে দিই, ও আমাদের বুদ্ধির মধ্যে পড়বে। হেলাল যেমন করে আইডিয়া নিল, ঠিক তেমন করে আমরা ওই মাজারের লোকটার কাছে গিয়ে ধরলাম যে আমরা এখানে একটা মাজার উপলক্ষে একটা মাহফিল করব, এবং বিভিন্ন দরবেশদেরকে বক্তাদেরকে আমরা এখানে ইনভাইট করব, তারা আসবে, এবং সেখানে আমরা অনেক চাঁদা উঠাবো, বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা উঠাবো, এবং মাহফিলের কালেকশন হবে। এই থেকে যে টাকা হবে সব টাকায় বেশিরভাগ টাকা আপনাকেই দিব, এবং আমরা কিছু টাকা নিয়ে যাব। ওই বন্ড মাজারের খাদেম তখন বলতেছে যে না, আমি এখানে কোনো মাহফিল করাবো না, আর মাহফিল যদি আমি করাইও তোরা কেন টাকা নিবি? আমি এখান থেকে যত টাকা পাবো ওই মাহফিল থেকে, ঠিক তত টাকা আমি মাজারের কাজে ব্যবহার করব, আমি তোদেরকে দিব না। মানে কি পরিমাণের খারাপ লোক হতে পারে চিন্তা করেন। আমরা কত দেখছি উনি নাকি মাজারের কাজে ব্যবহার করে, কোনোদিন মাজারে একটা ইট লাগাতে ওনাকে দেখি নাই, বা মাজারের পাশে বসে মাজারের একটু সংস্কারে কোনো কাজ করতে আমরা দেখি নাই, কিন্তু উনি নাকি মাজারের মধ্যেই টাকা রাখবে। তো যাই হোক, আমরা তো জাস্ট মাহফিলটা করা দরকার। ঠিক আছে, আমরা টাকা নিব না, আমরা মাজারের পাগলা বাবার ভক্ত হিসাবে এখানে একটা মাহফিল করবো, এবং সবাই মিলে মাহফিলে আমরা উপস্থিত থাকবো। তো ঠিক আছে, আপনি আমাদেরকে শুধুমাত্র একটু সাপোর্ট করেন, আপনার যেহেতু মাজারটা, ওই মাজারে আমরা মাহফিলটা করবো, আপনি আমাদেরকে সাপোর্ট করে যান। তারপরে ওই মাজারের খাদেম বললো ঠিক আছে আমি তোমাদেরকে সাপোর্ট করবো, কিন্তু খবরদার কালেকশনে যত টাকা উঠবে সব টাকাই কিন্তু আমি নিয়ে যাবো, কোনো টাকাই তোমাদেরকে দিব না। তার না ঠিক আছে, আমাদেরকে দিতে হবে না, আপনি আমাদেরকে সাপোর্ট দিয়ে যান। এই বলে আমরা তখন মাহফিলের কাজ শুরু করলাম, মানে মাহফিল এখানে করব, এখানে আমরা মানে উদ্যোগ নিলাম। এরপরে আমাদের গ্রামের বিভিন্ন গণ্যমান্য লোকজন আছে, ওনাদেরকে ইনভাইট করতে শুরু করি, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় চিঠি পাঠাতে শুরু করি, এবং একটা পর্যায়ে আমাদের ওই ভালো কাজটাকে, যদিও অনেকের চোখে এটা খুব ভালো একটা কাজ ছিল, কিন্তু ভালো কাজের আড়ালে আমরা তো একটা শয়তানি বুদ্ধি মাথায় নিয়েছিলাম। সবাই আমাদেরকে খুবভাবে সাপোর্ট দিল যে ঠিক আছে জসিম, হেলাল, তোমরা অনেক ভালো কাজ করতেছো, এবং তোমরা গ্রামের যুব সমাজ প্রথমে একটা ওয়াজ মাহফিলের উদ্যোগ নিয়েছো, এতদিন পরে আল্লাহ তোমাদের উপরে রহমত করেছে, তো তোমরা এটা করো। সবাই সাপোর্টে এবং সবার ভালোবাসায় আমরা তখন এই মাহফিল করার সম্পূর্ণরূপে উদ্যোগ নিয়ে নিলাম। আমরা ডেট ঠিক করলাম এবং লিফলেট তৈরি করলাম, মাহফিলের ব্যানার তৈরি করলাম, সবার হাতে হাতে ব্যানার পৌঁছে দিলাম, এবং একটা পর্যায়ে আমি আর আমার বন্ধু হেলাল জাস্ট আমরা দুজনে মিলে নোয়াখালী ওই বাবার কাছে গেলাম। তো বাবা যে জায়গার ভিতরে আগে মানে ওর নানু বাড়িতে ওর বাবা আগে যে জায়গা মানে ওই বন্ড বাবা যেখানে বসতো, সেখানে যে কোনো একটা কারণে ধরা খেয়ে যায়, মানে গ্রামের মানুষের কাছে বন্ডামি করতে গিয়ে ধরা খায়। এরপরে সে কি করে, নোয়াখালী শহরের ওইদিকে একটা বাসা ভাড়া করে থাকে, টুকিটাকে ভণ্ডামি করে, অত বেশি করতে পারে না, কারণ ওই এলাকার অনেকেই তাকে চিনি, সে যে বন্ড বাবা নামে পরিচিত। পরে আমরা তাকে বিস্তারিত সব ঘটনাটা খুলে বললাম, এবং ঘটনা শুনে উনি সাথে সাথে রাজি হয়ে গেল। উনি বলে ঠিক আছে, তোমরা যদি তোমাদের গ্রামে আমাকে বসাইতে পারো, তোমাদের টাকা পয়সার কোনো অভাব হবে না, তোমাদের সিগারেট খাওয়া থেকে শুরু করে যত টাকা পয়সা লাগে সব টাকা পয়সা আমি দিব, তোমরা শুধু তোমাদের গ্রামের ওই মাজারে আমাকে বসার একটা ব্যবস্থা করে দাও। হেলালকে বলতেছে, হেলাল তুমি তো জানো আমার আগের যে বসার স্থানটা ছিল এটা নষ্ট হয়ে গেছে, সুতরাং আমার একটা বসার জায়গা খুব দরকার। হেলালের সাথে তখন আমরা কথাবার্তা বলে বাবার সাথে কথাবার্তা ফাইনাল করে আমরা গ্রামে আসলাম, এবং আসার পরে তখন শুরু হলো মাহফিলের দিন। ওই মাহফিলের দিনে আমরা সবাই হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরে একেবারে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে মাহফিলের প্যান্ডেলে আসলাম,
এবং ওই বাবাও এসে উপস্থিত হলো। ওনাকে আমরা গাড়ি দিয়ে নিয়ে আসছি, মানে ভাড়া গাড়ি করে ওনাকে আমরা নিয়ে আসছি। এবং আনার পরে ওই মাহফিল হলো, মানে অনেক বড় বড় বক্তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, অনেক বড় বড় ভালো মানের যারা ওয়াজ করে ওনাদেরকে দাওয়াত দিয়েছি। এবং রাত্র প্রায় 2টার দিকে আমরা তখন ওই বন্ড বাবাকে স্টেজে উঠাই। এবং উনি যদিও বন্ড হয়ে থাকে, ওনার কথাবার্তা, ওনার আচার আচরণ এবং উনি আল্লাহকে বলে ডাক দিলে প্রতিটা মানুষের হৃদয় কেঁপে উঠবে, এমন একটা অবস্থা। সামনাসামনি যদি আমি সাপ গলায় দিয়ে বলি যে এই লোকটা বন্ড, আপনারা কেউই বিশ্বাস করবেন না। এমনভাবে সে একটা আখিরি মোনাজাত দিল। এবং ওই আখিরি মোনাজাতে আমরা যারা আছি, আমরা আমাদের সাথে আরো কিছু গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে নিলাম। সবাইকে সাথে করে নিয়ে, গ্রামের ওই বয়স্ক লোকজনকেও সাথে করে নিয়ে মোনাজাত যখন প্রায় শেষের দিকে, আখিরি মোনাজাত তো এখনই মাহফিল শেষ হয়ে যাবে, উনি মোনাজাত শেষ করে যাতে আমিন বলো, আমিন বলার সাথে সাথে আমরা সবাই মিলে, আমরা বন্ধুরা যারা ছিলাম সবাই মিলে এবং গ্রামের ওই মুরব্বীরা মিলে আমরা ওই বাবার পা চেপে ধরলাম। এবং বাবার পা চেপে ধরে বাবার কাছে অনুরোধ করতে শুরু করলাম, ও বাবা, আজকের এই মাহফিলে আপনার অসংখ্য মানুষ হয়েছে, সবার সামনে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটা দোয়া চাই এবং আপনার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। উনি তখন মাইকে বলতেছে যে কি অনুরোধ বলো। আমরা তখন মাইক্রোফোন হাতে নিয়ে বলতেছি যে এই মাজারটা আমাদের এই গ্রামে সবার পরিচিত একটা মাজার এবং দূর দূরান্ত থেকে মানুষজনে মাজারে আসে, বাবার নামে সবাই অনেক কিছু কোরবানি করে। আপনি এই গ্রামে আজকে নতুন আসছেন এবং আপনি অনেক বড় মাপের একজন বুজুর্গ, অনেক বড় মাপের একজন পীর, এটা আমরা সবাই জানি। আমরা আমাদের তরফ থেকে বাবা আপনার কাছে অনুরোধ করতেছি, আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনার কাছে করজোরে অনুরোধ করতেছি যে বাবা আপনি আমাদের গ্রামে অন্তত কিছুদিনের জন্য হলেও এই মাজারের পাশে থেকে যান। এই কথাটা যখন আমরা বললাম এবং আর চোখে আমরা ওই যে মাজারের যিনি খাদেম আছে ওনার মুখের দিকে তাকালাম, উনি মুখটা একদম কালো করে ফেললো। উনি ওই স্টেজে বসা ছিল, উনি যখন এসে কিছু বলতেছিল আমার বন্ধু হেলাল তখন তাকে ধাক্কায়া স্টেজের নিচে নামাই ফেললো, ওরা কোনো কিছু বলার সুযোগ দিল না। এর মাঝে বাবা বলল যে না, আমার তো কোনো গ্রামে থাকা হয় না এবং আমার যেখানে স্থান আমি আমার স্থান অনুযায়ী চলে যাব, আমি এখানে থাকবো না, তোমরা আমাকে অনুরোধ করো না। এরপর আমি মাইক্রোফোন হাতে নিয়ে স্টেজের সামনে যত মানুষ ছিল সবাইকে বললাম, আপনারা সবাই বাবাকে অনুরোধ করেন আমাদের গ্রামে থাকার জন্য। বাবা যদি আমাদের গ্রামে ওই মাজারের পাশে থাকে, আমাদের গ্রাম পুরো আলোকিত হয়ে যাবে। আশেপাশের সমস্ত গ্রামের মানুষ আমাদের গ্রামে এসে বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের দোয়া নিতে পারবে। আপনাদের কাছে অনুরোধ করে আপনারা সবাই বাবাকে অনুরোধ করেন যাতে আমাদের গ্রামের এই মাজারে বাবা থেকে যায়। মুহূর্তের মধ্যেই সবাই তখন এক সুরে বলে উঠলো, বাবা আপনি আমাদের গ্রামে থাকেন, আপনি আমাদের গ্রাম থেকে যায়েন না, আপনি আমাদের গ্রামে থাকেন। সবাই যখন এইভাবে বলতে শুরু করলো, একটা পর্যায়ে বাবা মাথা নিচু করে ফেললো এবং সবার সামনে বললো যে ঠিক আছে, তবে কতদিন থাকবো সেটা আমি ঠিক জানি না, এটা হতে পারে 1 ঘন্টা, আবার হতে পারে 10 বছরও। তো আমি কতদিন থাকবো জানি না, আমি চেষ্টা করবো এখানে থেকে এই গ্রামের সমস্ত মানুষের দুর্দশা, গ্রামের মানুষের রোগ ব্যারাম কষ্ট থেকে মানুষকে মুক্ত করে একটা ভালো জীবন মানুষকে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং সেই থেকে বাবা স্টেজ থেকে নেমে সরাসরি আমাদের এলাকার মেম্বারের বাড়িতে বাবারে নিয়ে গেলাম। রাতে মেম্বারের বাড়িতে নিয়ে গেলাম। এরই মাঝে রাতের প্রায় শেষের দিকে ওই মাজারের যিনি খাদেম তিনি আমাদেরকে বলতেছে, এই তোমরা এটা কি করলা? আমরা বললাম, আপনার কোনো কথা নাই, বেশি কথা বললে গ্রামবাসীকে দিয়ে আপনাকে পিটাবো, আপনি অমুক জায়গায় গিয়ে মুরগি বিক্রি করেন, ডিম বিক্রি করেন, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। তারে ধমকায় কোনো রকমে আমরা তখন সকালবেলায় মাহফিলে যে টাকা কালেকশন হয়েছে ওই টাকা দিয়ে মাজারের সামনে বাবার জন্য একটা বৈঠকখানা বানাতে শুরু করলাম। বাবা থাকার ঘর, বাবার বৈঠকখানা, একদিনের ভিতরে আমরা সমস্ত কাজ সম্পূর্ণ করে এর পরের দিনই সকালবেলা আমরা বাবাকে মাজারে এসে বসাই দিলাম। বাবা তখন মাজারে এসে বসলো। সাথেই হলো কি আপনার দূর দূরান্ত থেকে মানুষজন এই বাবার কাছে আসতে শুরু করলো। এটা ওইটা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানুষ নিতে শুরু করলো বাবার কাছ থেকে। এরকম করতে দেখা গেল ওই যে মাজারের যিনি খাদেম আছে তিনি তো আবার খুব চালাক প্রকৃতির, চিকন বুদ্ধির একজন লোক। তিনি তখন বিভিন্ন লোকের কাছে বলতেছিল যে না, এ বাবা ভালো না, উনি এটা ওইটা অনেক ধরনের কথা তিনি মানুষের কাছে বলে। এই লোকটা যেহেতু দীর্ঘদিন ধরে মাজারের খাদেম হিসেবে আছে, তারাও কিন্তু অনেকে বিশ্বাস করে তার কথা শুনে। আস্তে আস্তে দেখলাম যে গ্রামে বাবার রেপুটেশন কমে যাচ্ছে। এমন সময় বাবা একদিন আমাদেরকে বুদ্ধি দিল যে জসিম, হেলাল, তোমরা একটা কাজ করো। কাজটা হচ্ছে এইটা যে আমি যে মেম্বারের বাড়িতে ছিলাম ওই মেম্বারের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। বাচ্চাটা হাঁটাচলা করতে পারে, মোটামুটি হাঁটতে পারে। একদিন কাজ করো, বাচ্চাটা বেশিরভাগ সময়, আমি যে ওনার বাড়িতে একদিন এক রাত ছিলাম, আমি দেখেছি বাচ্চাটা বেশিরভাগ সময় বাড়ির উঠানের বাইরে গিয়ে খেলা করে, এখানে সেখানে হাঁটাহাঁটি করে। তোমরা একটা কাজ করো, একদিন ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যাও। আমরা বললাম তারপর? বলে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যাবা এবং কিডন্যাপ করে নিয়ে ওই মেম্বার তো আমাকে অনেক বিশ্বাস করে, তার ঘরে আমি ছিলাম, ওই মেম্বার অবশ্যই আমার কাছে আসবে, আসলে আমি বলবো বাচ্চাটাকে জিনে নিয়ে গেছে।
এরপরে একটা ডেট আমি ফিক্সড করব, ওই ডেটে তোমরা পুরো গ্রামবাসীকে জানাবা, সেই ডেট অনুযায়ী তোমরা কিডন্যাপ করে বাচ্চাটাকে ছেড়ে দিবে এবং আমি বলবো বাচ্চা আপনার বাড়িতে জেনে দিয়ে গেছে, আপনি নিয়ে যান। এইটা বলাতে আমরা তখন সবাই মিলে বললাম যে হ্যাঁ এটা আমরা করবো, তাহলে গ্রামের মানুষের এই বাবার প্রতি আরও অগাধ বিশ্বাস জন্ম হবে। যেমন কথা তেমন কাজ। একইভাবে তখন আমরা এই মানে আপনার মাংকি ক্যাপ পরে ওনার বাড়ির আশেপাশে ঘুরতেছি, মেম্বার বাড়ির আশেপাশে। এইভাবে 2 দিন ঘোরার পরে একদিন মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে আমরা ওই বাচ্চাটাকে কিডন্যাপ করতে সক্ষম হই। বাচ্চাটাকে কিডন্যাপ করে আমি আমার বন্ধু হেলালের আপনার বাড়িতে, মানে হেলালের বাড়িটা একটু নীরব একটা বাড়ি ছিল, মানে হেলালের বাবা মা দুজনেই একটু অসুস্থ টাইপের, ওরা আসলে একটু মানসিকভাবে রোগী, মানুষের যাতায়াত ওই বাড়িতে খুবই কম। আমরা তখন ওই বাড়িতে মানে হেলালের বাড়িটাই সিলেক্ট করলাম এবং ওই হেলালের বাড়িতে বাচ্চাটাকে নিয়ে গেলাম এবং এই বাচ্চাটাকে নিয়ে গেছে। ও কিন্তু আমাদেরকে দেখে নাই, মানে বাচ্চাটাও মোটামুটি একদম যে ছোট ছিল তাও না, মোটামুটি বোঝার মতোই। মুখের মধ্যে ওর কষ্টে পেঁচা রাখতাম, কথা বলতে দিতাম না, সবসময় আমরা তার সাথে মাস্ক পরে আসতাম, তার চোখ বেঁধে রাখতাম। খুবভাবে বাচ্চাটাকে কষ্ট দিতাম, কিন্তু এটা আসলে আমাদেরও খুব কষ্ট হইতো। শুধুমাত্র বাবাকে আমাদের এখানে চিরস্থায়ীভাবে বসানোর জন্য আমরা তখন কাজটা করি। এরপরে বাবা তখন এই মেম্বারে তখন পাগলের মতো হয়ে গেছে। সন্ধ্যার সময় বাচ্চারে পাইলো না, দেন মাইকিং শুরু করলো রাতের বেলায়। এবং মাইকিং করতে করতে আমরা তখন গিয়ে বললাম, আরে মেম্বার সাহেব আপনি মাইকিং করতেছেন, মাইকিং করার দরকার কি, বাবার কাছে যান, বাবাই তো সমস্ত সমস্যার সমাধানকারী। এবার মেম্বার এবং মেম্বারের বউ এই রাতের মধ্যে বাবার পায়ে গিয়ে পড়ছে, পরে বলতেছে যে বাবা আপনিই পারেন, আমার বাচ্চাকে ফিরে আনতে, আমার বাচ্চা কোথায় গেছে, কই চলে গেছে। বাবা তখন বললো যে ঠিক আছে আমি সকালবেলা বলবো, তোমরা সকালে সূর্য ওঠার পরে আইসো। বাবার কথা হচ্ছে যে বাবা এই কথাগুলো রাতের অন্ধকারে বলবে না। সকালবেলা অনেক মানুষ আসলো, অনেক মানুষ জড়াইতে হলো। বাবা তখন সবার সামনে বসে বসে বলতেছে, তোমাদেরকে আমি বারবার বলেছি যে মাগরিবের সময় কখনোই, মানে আগে জিজ্ঞেস করো যে তোমার বাচ্চা হারিয়েছে কখন। মেম্বার বললো মাগরিবের সময়, মানে মাগরিবের কিছুক্ষণ আগেও বাচ্চাকে দেখছে আর মাগরিবের পরে দেখে না। তো মেম্বার বললো যে আমি এই গ্রামের সব মানুষকে বলেছি যে দেখো মাগরিবের পরে, মাগরিবের সময়টা খুব ভয়ানক একটা সময়, আমরা ওই সময়টাতে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আমরা ঘরের মধ্যে আটকিয়ে রাখবো, ঘরের বাইরে যেতে দেবো না, কারণ সেই সময় জিনপরীরা চলাফেরা করে এবং তারা চলাফেরা করার সময় তাদের সামনে যদি কোনো বাচ্চা পড়ে তাহলে তারা এটাকে নিয়ে যায়। একইভাবে আমি দেখেছি যে মেম্বারের ওই বাচ্চাটাকে একটা জিনে নিয়ে গেছে, তো জিনের কাছ থেকে আমি বাচ্চাটাকে এনে দেবো, আপনারা সবাই কি বলেন? সবাই মিলে বলতেছে হ্যাঁ বাবা এনে দেন এনে দেন। এবং একইভাবে তিনি বলতেছে আগামী দিন ইনশাল্লাহ আপনি আপনার বাচ্চাকে পেয়ে যাবেন। এবং আমরা উনি যেভাবে আমাদেরকে ডিক্লারেশন দিয়েছে আমরা ঠিক ওনার দেখানো পথ অনুযায়ী যাই এবং একইভাবে আমরা সুযোগ সময় বুঝে বাচ্চাটাকে বাড়ির সামনে নামাইয়ে দিই। এবং নামাই দেওয়ার পরে বাচ্চা তখন বাড়িতে যায়, গিয়ে কান্নাকাটি করে এবং সে বলে তাকে কিছু মানে কালো পরা লোকেরা ধরে নিয়ে গেছে, এরকমভাবে বলে। তো যাই হোক বাচ্চা ফিরে পায় এবং বাচ্চা ফিরে পাওয়ার পরেই গ্রামের সবাই মিলে বাবার প্রতি আরও ভক্তি বেড়ে যায়। এমন ভক্তি বাড়ে যে বাবা যেটা বলবে গ্রামে সেটাই ঘটবে। আমরা বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করি, গরু চুরি করে আমরা গরু তখন আটকায় রাখি এবং এসে বাবার কাছে বলে যে বাবা আমাদের গরু চুরি হয়ে গেছে। বাবা বলে গরু আমি এনে দিব, যেই চোরে নিয়ে গেছে ওই চোরে গরু এনে দিতে বাধ্য, আমি গরু এনে দিব। বাবা তখন আমাদেরকে টাইমতে আমরা রাতের অন্ধকারে গরুগুলোকে আবার ওই বাড়ির মধ্যে নিয়ে ছেড়ে দেই এবং ছেড়ে দেওয়ার পরে সকালবেলা তারা গরু খুঁজে পায় এবং এতে বাবার প্রতি গ্রামের মানুষের এতটাই ভক্তি সম্মান শ্রদ্ধা বেড়ে যায় যে তারা বাবাকে ছাড়া কিছুই বোঝে না। এরই মাঝে বাবা তখন করে কি তার কিছু স্পেশাল খাদেম আছে যাদেরকে নিয়ে তাই উনি অন্য গ্রামে বন্ডামি করতো, তাদেরকে তখন এই গ্রামে নিয়ে আসে এবং গ্রামে নিয়ে আসার পরে আমরাও তখন বাবার সাথে আছি, বাবা আমাদেরকে টাকা পয়সা দিত, সব কিছু দিত। এরকম করতে করতে যখন বাবা তার নিজস্ব লোকগুলোকে গ্রামে নিয়ে আসে, তার যে স্পেশাল খাদেমগুলো ছিল তাদেরকে যখন এই গ্রামের ভিতর ঢুকাই ফেলে, তখনই বাবা করে কি আমাদেরকে আর আগের মতো টাকা দেয় না। আমরা যখন বলি যে বাবা আমাদেরকে আগে যেরকম টাকা পয়সা দিত, ইনকাম হইলে ওরকম টাকা পয়সা দিত না, মানে একটা সময় দেখা গেল যে তিনি আমাদেরকে টোটালি টাকা দেওয়া বন্ধ করে দিল, মানে আমাদেরকে আর কোনো টাকাই দিচ্ছে না। মানে আমাদের কথা হচ্ছে আরে এটা তো আসলে মানে জুলুম হয়ে গেল। আমরা নিজেরা ভিন্ন গ্রাম থেকে ওনারা এত কৌশল, এত পথ, এত কিছু করে আইনা বসাইলাম। এরই মাঝে মাজারের যে খাদেম ছিল তারও বিল নেই, বাবা নিজে মাজারের খাদেমকে পিটে মাজার থেকে বের করে দিছে। উনি তখন সম্পূর্ণভাবে ওই মাজারের দখলদার হয়ে গেছে এবং তার যে সাঙ্গ পাঙ্গরা ছিল সবাই তখন ওই মাজার পাহারা দিত। একইভাবে দেখা গেল আমাদের গ্রামে, আমাদের পাশের গ্রামে, আমাদের থানা, জেলা, উপজেলা সবাই ওই বাবার ভক্ত হয়ে গেল। থানা থেকে ওসি সাহেব পর্যন্ত এসে বাবার কাছ থেকে দোয়া নেয়। একটা মানুষ নির্বাচনে দাঁড়ালে বাবার কাছে আসে, গ্রামের একটা ডিম চুরি হলেও বাবাকে এসে বলে। মানে বাবা ছাড়া তখন আমাদের গ্রামে আর কোনো গতি নেই, বাবা যাই বলে তাই হবে। কিন্তু আমাদের ভাগ্য পুরো ছাই হয়ে গেল। একটা সময় দেখলাম যে না, কোনোভাবে বাবাকে আর লাইনে আনা যাচ্ছে না। যতভাবে বাবারে বলে আপনি আমাদেরকে টাকা দেন, কারণ আমরাই গ্রামে এনেছি, কিন্তু বাবা আমাদেরকে আর একটা পয়সাও দিল না। আমরা তখন হেঁটে হেঁটে গ্রামবাসীর কাছে বাবার সম্বন্ধে নেগেটিভ বলতে শুরু করলাম।
কিন্তু অবাক বিষয় হচ্ছে ভাই, একটা সময় আমরা স্টেজে বসে সবাইকে অনুরোধ করলাম বাবাকে এই গ্রামে রাখার জন্য। এই গ্রামের মানুষরা জানে যে বাবাকে আমরাই গ্রামে এনেছি, আমরাই গ্রামে বসিয়েছি। কিন্তু যখন আমরা মানুষের কাছে বলতে শুরু করলাম বাবা বন্ধ, বাবা প্রতারক, তখন গ্রামের মানুষগুলো আমাদেরকে উল্টা বলতে শুরু করলো। এবং একটা সময় বাবা গ্রামের মানুষদেরকে বলতে শুরু করলো এই গ্রামের যে যুব সমাজ আছে, যুব সমাজ আমার কাছে টাকা চায়, আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যুব সমাজকে দেওয়ার জন্য। আপনারা কি বলেন? এই কথা যখন বাবা যখন গ্রামবাসীকে বলে, গ্রামবাসী এবং ওই মেম্বার সহ আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আমরা মেম্বারের কাছে গিয়ে পর্যন্ত বলি আপনার বাচ্চা না আমরা কিডন্যাপ করছি, কিন্তু মেম্বার আর আমাদের কোনো কথাই বিশ্বাস করে না। বাবার প্রতি গ্রামের মানুষের এমনই অন্ধবিশ্বাস জন্মে যায়, আমরা সাপ গলায় দিয়েও যদি বলি আমাদের কথাই কেউ বিন্দু পরিমাণের কোনো রকমের মূল্যায়ন করবে না। একটা পর্যায়ে সব কিছু হারিয়ে আমাদের এই গ্রাম ছেড়ে বের হয়ে যেতে হলো। আমরা এই গ্রামের শত চেষ্টা করে আর থাকতে পারলাম না। গ্রামের কোনো মানুষ আমাদের সাথে কথা বলে না, তারা আমাদেরকে বলে আমরা ঘরের শত্রু ডিভিশন, আমরা বাবাকে এই গ্রামে এনেছি, বাবা এই গ্রামে ভালো কাজ করে বলে আমরা বাবার মাধ্যমে আমরা টাকা ইনকাম করার পায়তারা করতেছি, টাকা ইনকাম করার চেষ্টা করতেছি। এইভাবে গ্রামের সব মানুষরা তখন আমাদেরকে খারাপ ভাবতে থাকে। একটা পর্যায়ে আমাদেরকে গ্রামে আর আমরা ঠিকমতো থাকতেই পারতেছিলাম না। আমার মাথায় তখন এক ধরনের একটা আইডিয়া আসলো। আমি একদিন একটা আপনার বই মেলার মতো একটা জায়গা আছে আমাদের এলাকাতে, বই মেলা হতো, তো ওখানে বিভিন্ন ধরনের বই বিক্রি করা হতো। তো ওইখানে যাওয়ার পরে আমি হঠাৎ করে একটা বই হাতে পেলাম, এবং বইটা দেখে আমি যেটা দেখলাম এটা হচ্ছে কবিরাজি শিক্ষা বলে একটা বই। কবিরাজি শিক্ষার ওই বইটা আমি তখন ওই বই মেলার মধ্যে আমার হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমি দেখলাম এটার ভিতরে আমি যখন বইটাকে উল্টাচ্ছি, মানে বইটাকে খুলতেছি, আমি দেখলাম যে বিভিন্ন জায়গার মধ্যে কিভাবে হচ্ছে জিন চালান করতে হয়, কিভাবে জিনদেরকে বশে আনতে হয়, এবং জিন দিয়ে কিভাবে মানুষের কাজ করতে হয়, এই জিনিসগুলো লেখা। এবং এতভাবে লেখা যে আমার কাছে মনে হলো শুধু লেখা না, এগুলো তিনি উল্লেখ করে দিয়েছে বইয়ের মধ্যে, যে কিভাবে কি করতে হবে এই সমস্ত কিছু বইয়ের মধ্যে লেখা আছে। এই লেখাগুলো দেখার পরে আমি তখন ওই বইটাকে কিনলাম। বইটাকে কেনার পর আমি তখন বইটা নিয়ে বাড়ি আসলাম। এসে আমি তখন চিন্তা করলাম বাবা যা করতেছে সবই তো ভণ্ডামি, বাবার তো কোনো কিছুই রিয়েল না, ওনার তো পুরোই ভণ্ডামি, উনি তো আসলে কোনো মানুষের কোনো উপকার করতে পারে না। কিন্তু আমি যদি এই বইটা নিই এবং এই বইটা পড়ে যদি আমি সেখান থেকে সত্যিকার অর্থে কবিরাজি শিখতে পারি এবং আমি যদি তান্ত্রিক হতে পারি, তাহলে দেখা গেল আমি তো রিয়েল, বাবা তো ফেক, বাবা আমার কাছে মার খেয়ে যাবে। এই বলে তান্ত্রিক শিক্ষার ওই বইটা আমি তখন রাতের বেলায় পড়তে শুরু করলাম। এবং বইটার মধ্যে এতটাই ভয়ানক জিনিস ছিল, এতটাই ভয়ানক কথাবার্তা ছিল, যেগুলো দেখে যে কোনো মানুষেরই ভয় লেগে যাবে। আমি তখন আর আমার বন্ধু বান্ধবের সাথে মিশি না, বাড়ি থেকে খুব বেশি একটা বের হই না, কারোর সাথে খুব বেশি একটা চলাফেরা করি না। বেশিরভাগ সময় আমার তখন কাটতে থাকে ওই বই পড়তে পড়তে। আমি তখন বইয়ের বিভিন্ন পৃষ্ঠার ভিতরে পড়তে থাকি কোথায় কি লেখা আছে, এবং এটা ওইটা পড়তে পড়তে একটা সময় আমি একটা আমলও করি। ওখানে কিছু আমল লেখা থাকে, রাতের বেলায় বিভিন্ন ধরনের কাজ করতে হবে, যেগুলো আসলে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমি বলতেছি না, এই ধরনের কিছু কাজ আমাকে করতে হবে। আমি একদিন রাতের বেলায় এই আমলটা করি, এবং ওই আমলটা করার পরে পরের দিন রাতেই আমি তখন যাকে কাঙ্ক্ষিত করে, যে জিনটাকে আমি টার্গেট করে যে এই কাজটা করি, ওই জিনটার সাথে আমার দেখা হয়। দেখা হয় বলতে আমি ঘুমে তাকে স্বপ্নে দেখি, তিনি আমার কাছ থেকে বহু দূরে আছে, অনেক দূরে থেকে তিনি আমাকে বলতেছে যে জসিমউদ্দিন তুমি ভুল করতেছো, এই কাজটা তুমি করো না, এটা তোমার জীবনে সবচেয়ে ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং তুমি হয়তো মারাও পড়তে পারো। তুমি আগুন নিয়ে খেলতে এসো না, তুমি কোনো তান্ত্রিক নয়, তুমি কোনো কিছু জানো না, সামান্য বই পড়ে অল্প বিদ্যা নিয়ে তুমি এমন ভয়ঙ্কর কাজ করতে এসো না। আমি এর পরের দিন যখন জিনটাকে স্বপ্নে দেখি, আমার ভিতরের সাহস তখন আরও বেড়ে যায়, কারণ ওই বইয়ের মধ্যে লেখা ছিল যে আপনি যে কাজগুলো করবেন, এই কাজগুলো সম্পন্ন করার পরে প্রথম রাতের পরের রাতে আপনি জিনটাকে স্বপ্নে দেখবেন। ওই জিনটা আপনাকে বারবার নিষেধ করবে এই কাজটা করার জন্য। জিনটা আপনাকে অনেক ভয় দেখাবে, কিন্তু আপনি কোনো ভয় পাবেন না, আপনি এর পরের সাবজেক্ট পড়তে শুরু করবেন। আমি তখন কী করলাম, এর পরের সাবজেক্টটা পড়তে শুরু করলাম। এর পরের সাবজেক্ট আমি যখন পড়তে শুরু করলাম, এর পরের আমলটা ছিল আরও ভয়ানক, এবং যেটা আমার পরিবারের সাথে আমার করা লাগছে। আমার পরিবারের সাথে আমার এত খারাপ এবং জঘন্য একটা কাজ আমি করছি, যেটা বললে হয়তো আপনি এখন আমাকে সবাই জুতো দিয়ে পিটবেন, কিন্তু আমি শুধুমাত্র ওই জিনটাকে বশে আনার জন্য আমি তখন এই কাজটা করি। এবং এর পরের রাতে আমি এমন একটা জিনা করি, এবং পরের রাতে আমি তখন ওই পরিটাকে পুনরায় আবার ওই জিনটাকে আমি আবারও স্বপ্নে দেখি। তিনি তখন আমার কাছে আসে, মোটামুটি প্রায় অনেকটাই কাছে আসে, এত ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসে, তাকে দেখার পরে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। এক ভয়ঙ্কর লোক নিয়ে তিনি আমার কাছে আসে এবং এসে আমাকে বলে,
আমি তোমাকে বারবার বলছি জসিমউদ্দিন, তুমি আমাকে বশে আনার জন্য চেষ্টা করো না। আমাকে বশে আনলে তোমার উপকারের চেয়েও ক্ষতিটাই বেশি হবে। ওই রাতে তিনি আমাকে যেই কথাগুলো বললো, পরের পৃষ্ঠায় সেই কথাগুলো স্পষ্ট লেখা ছিল। বইয়ের মধ্যে লেখা আছে যে আপনি দ্বিতীয় কাজটা যখন আপনি করবেন, এই জিনটা আপনার খুব কাছাকাছি আসবে এবং কাছাকাছি আসার পর আপনাকে এই কথাগুলো বলবে। ঠিক যেই কথাগুলো এই জিনটা আমাকে বলবে, এই কথাগুলি বইয়ের মধ্যে লেখা ছিল যে এই কথাগুলো বলবে। আমি এবং বইয়ের সাথে বাস্তবতার সম্পূর্ণভাবে মিল পেয়ে গেলাম যে বইয়ে যা লেখা আসতেছে, রাতের বেলা আমি জিন দ্বারা তাই স্বপ্নে দেখতেছি। আমি তখন এটার উপরে রিসার্চ করতে শুরু করলাম, কাজ করতে শুরু করলাম। একটা বন্ধ ঘরের ভিতরে বসে আমি তখন বইটা পড়তেছি। এরকমভাবে 7টা ছিল, 7টা প্ল্যাটফর্ম ছিল। মানে এই 7টা আমল করা দরকার। বইয়ের ভাষায় এটাকে আমল বলে, কিন্তু বাস্তবত এই 7টা নোংরামি করার পরে যে কাঙ্ক্ষিত আমার যে জিনটা আছে, ওই কাঙ্ক্ষিত জিনটাকে আমি তখন আমার আয়ত্তে নিয়ে আসতে পারবো এবং তাকে দিয়ে আমি সমস্ত কিছু কাজ করাতে পারবো। আমার এই জিনটাকে বসে আনার পরে আমার সর্বপ্রথম টার্গেট ছিল যেভাবেই হোক আমি ওই বাবাকে মেরে এই গ্রাম থেকে তাড়াবো। প্রথমত ওই বন্ড বাবার উপরে আমি বাবাকে মারবো এবং বাবাকে তাড়িয়ে আমি তখন সত্যিকার অর্থে জিন দ্বারা আমার গ্রামের মানুষের উপকার করব। আমার গ্রামের মানুষ যাতে উপকৃত হয়, তাদের ভিতরে যে জিন নিয়ে একটা অন্ধবিশ্বাস আছে, সে অন্ধবিশ্বাসটাকে কাজে লাগিয়ে আমি গ্রামের মানুষের উপকার করবো এবং গ্রামের মানুষের উপকার করার জন্যই আমি তখন এই কাজটা করতে থাকি। দেখা গেল আমি সন্ধ্যা রাতে মোমবাতি জ্বালাই এবং সন্ধ্যা রাতে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন ধরনের হিন্দু মতে আমাকে অনেক পূজা করতে হয়। আমি ঘরের মধ্যে এই পূজাটা করি। আমি 6টা সাবজেক্ট ক্লোজ করি, মানে 6টা আমার শেষ হয়ে যায়, আমি 7মটা করবো এবং 7মটা আমাকে একটা দিন তারিখ উল্লেখ করে দেওয়া হয়। অমুক রাতে আমাকে ওই কাজটা করতে হবে এবং অমুক রাত আসার আগ পর্যন্ত আমাকে এই কাজগুলো করতে হবে। মানে পূজা দিতে হবে, আর এই কি বলে হিন্দুরা যে বাজায়, এগুলো বাজাতে হবে। মানে সমস্ত ধর্মের কিছু কাজ আছে, শুধু যে মুসলিম ধর্মের কাজগুলো আমি করব তাই নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন কাজ আমাকে করতে হবে এবং উল্টোভাবে সব কিছু আমাকে উল্টোভাবে করতে হচ্ছে, যেটা আসলে ধর্মে করে এইভাবে, বাট আমি এই কাজটাই করি কিন্তু উল্টোভাবে। খুবই ভয়ানক একটা পরিস্থিতি। আমি এই কথাগুলো বললে হয়তো আপনাদের মানে মাথায় হাত পড়ে যাবে, কিন্তু শুধুমাত্র মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে কথাগুলো আমি বলছি না, এই ধরনের কাজগুলো আমাকে করতে হতো। এবং আমি যখন 6মবারে মানে 6 টাইমে আমি যখন 6বারে আমলটা করি, এটা খুব ভয়ানক একটা আমল ছিল। এতটাই ভয়ানক যে আমি একটুখানি বলি, এটা না বললে হয়তো গল্পটাকে বুঝবে না। এবং 7মবারে আমলটা ছিল এরকম, আমার পরিবারের যে মানুষগুলো ছিল, আমার পরিবারের মানুষগুলোকে আমাকে উলঙ্গ করতে হয়েছে এবং তাদের ওই জামা কাপড়গুলো আমি সব পুড়ে ফেলেছি এবং পুড়ে এগুলো দিয়ে আমি ভিন্ন একটা কাজ করেছি। তো এই জিনিসটা করাতে এবং আমি যে আমার পরিবারের মানুষের কাপড় খুলেছি, এটা আমার পরিবারকেও বুঝতে পারিনি, কারণ আমি মন্ত্র দ্বারা আমার পুরো পরিবার যারা ছিল সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং সবাইকে ঘুম পাড়িয়ে আমি তখন এই কাজটা করেছি। তারা সবাই সেন্সলেস, লাইক অজ্ঞান অবস্থায় ছিল। তো ওই কাজটা করার পরে আমার মা এবং পরিবারের অনেকের মনে তখন খুব ডাউটে, তারা সকালে ঘুম থেকে উঠে এরকম একটা বিভস্ত অবস্থায় সবাইকে দেখতে পায় এবং তারা এটাও দেখতে পায় যে আমি এখানে তন্ত্রমন্ত্রের কাজ করি, বিভিন্ন ধরনের আপনার পূজা দিতেছি। আমার বাবা মা এবং পরিবার উভয়ের মনে তখন খুব সন্দেহ ঢুকে যায় যে আমি সম্ভবত এই ঘরে বসে ভয়ানক কিছু করার চেষ্টা করছি, খুবই ভয়ানক কিছু করার চেষ্টা করছি। আমি কিন্তু এই বিষয়গুলো বাইরের কারোর সাথে শেয়ার করতাম না এবং বাইরের কাউকে আমি এই কথাগুলো বলতাম না। আমি এটা ঘরের মধ্যে করতাম এবং ঘরের মধ্যে শুধুমাত্র আমার পরিবারের যে মানুষগুলো ছিল তারাই জিনিসটা বুঝতে পারতো, তারাই দেখতো যে আমি ঘরের মধ্যে কী কাজগুলো করি। কিন্তু সত্যিকার অর্থে তারা ওভাবে কোনো কিছু মানে গ্রামের বাইরের মানুষকে কোনো কিছু আমার পরিবারের মানুষও জানাতো না। তো যেদিন আমি 6 নম্বরের কাজটা করব, মানে 7 নম্বরের কাজটা করব, এই কাজটা করা হয়ে গেলে ওই জিনটা আমার পুরোপুরি বশে চলে আসবে এবং আমি তাকে একজন স্বাভাবিক মানুষের রূপে দেখতে পাবো। এখনও আমি তাকে ভয়ঙ্কর রূপে দেখতে পাই, মানে প্রচণ্ড রকমের ভয়ঙ্কর রূপে এখনও সে আমার সামনে আসে। কিন্তু আমি যখন আমলগুলো সম্পূর্ণ করব, মানে 7ম কাজটা আমি করে ফেলবো, এরপরে সে আমার সামনে একদম সাদা মাটা মানুষ হয়ে আসবে এবং তখন আমি তাকে যা আদেশ করব সে আমার আদেশ অনুযায়ী কাজ করবে, আমার কথার বাড়ি সে আর কোনো কিছুই করবে না। তো ওই দিন দুপুরবেলা আমাকে 7 পুকুরের পানি ম্যানেজ করতে হবে। ওই কাজটা করার জন্য 7 পুকুরের পানি লাগবে এবং একেবারে নিষ্কালো যে কুকুরের, মানে নিষ্কালো একটা কুকুর লাগবে, যে কুকুরের গায়ে অন্য কোনো কালার নাই, শুধুমাত্র ধরেন কুকুরটা একদম কালো হইতে হবে, একবারে সম্পূর্ণ কালো। ওই কুকুরটাকে আমি নিব বা যেভাবে হোক আমি কুকুরটাকে মন্ত্র দিয়ে অজ্ঞান করে কুকুরটাকে আমি নিয়ে যাব এবং রাতের বেলায় 7 পুকুরের পানি ওই কালো কুকুর দিয়ে আমাকে 7 নম্বর কাজটা করতে হবে। সেই কাজটা করার জন্য আমি তখন কুকুরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম।
সকালবেলা আমি কুকুরের উদ্দেশ্যে এবং 7 পুকুরের পানি ম্যানেজ করতে বেরিয়ে গেলাম। আমি কুকুরও ম্যানেজ করলাম, 7 পুকুরের পানিও নিয়ে আসলাম এবং কুকুরটাকে বস্তা বন্দি করে আমি তখন ঘরের মধ্যে আসলাম। কিন্তু আমি যখন ঘরে আসলাম, ঘরে এসে আমি ওই কাজটা করব, বাট আমার এই কাজটা করতে হবে রাত ঠিক বরাবর 3টা বাজে। 3টা বাজে আমাকে এই কাজটা শুরু করতে হবে। তো রাত্র 2:30 বাজে আমি তখন কি করলাম, সব কিছু রেডি করে হঠাৎ করে দেখতেছি আমার বইটা নাই। বইটা আমি যে জায়গায় রাখতাম, বইটা রাখতাম সবসময় আমার বালিশের নিচে, এবং বালিশের নিচে বইটা রেখে আমি এই ধরনের কাজগুলো করতাম। আমি হঠাৎ করে রাত্র প্রায় 2:30টার দিকে আমি দেখলাম যে আমার বইটা নাই এবং বইটা আমি পাচ্ছি না। বইটা না পাওয়ার পরে একইভাবে দেখা গেল যে আমি যে তন্ত্রমন্ত্রের কাজগুলো করতাম, যা যা করতাম, আমার ঘরে যা কিছু ছিল কোনো কিছু আমি আর খুঁজে পাচ্ছি না, কোনো কিছুই ঘরের মধ্যে নাই। আমি তখন চিন্তা করলাম এরকম হয়ে গেল কেন, কোথায় গেল সব কিছু। আমি তখন দৌড়ে আমার মায়ের রুমে গেলাম, মায়ের দরজা ধাক্কাতে শুরু করলাম, মা তখন দরজা খুললো। আমি তখন বললাম, মা আমার বালিশের নিচে একটা বই ছিল, আমি ওর বইটাকে খুঁজে পাচ্ছি না, এবং একইভাবে আমার তন্ত্র মন্ত্রে অনেকগুলো জিনিস ছিল, কোনো কিছু আমার চোখে পড়তেছে না, এই জিনিসগুলো কোথায় গেল, তুমি কি এগুলো নিয়ে গেছো? আমার মা বলে আমি কোনো কিছুই নেই নাই। আমি বললাম তুমি যদি কোনো কিছুই নাই নিবা তাহলে আমার এই জিনিসগুলো গেল কোথায়? আমার মা বলে আমি জানি না, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই যা করছিস, তুই আমাদেরকে যেভাবে অপমান করছিস এইভাবে আরেকটা মানুষকে আর অপমান করিস না, তুই বাড়ি থেকে বেরো, আমি তোর চেহারা দেখতে চাই না, তুই আমার সন্তান না। এমনভাবেই মা তখন আমাকে গালমন্দ করতে শুরু করে। বাট আমি কোনোভাবেই মাকে বুঝাইতে পারতেছি না যে মা তুমি একটু স্টপ হও, আমাকে জিনিসটা আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এর মাঝে ঘড়ির সময় প্রায় 3টা বেজে যাচ্ছে এবং আমি যতভাবে আমার মাকে বোঝাচ্ছি মা আমার কোনো কথাই শোনে না। 2:50 আমি তখন দৌড়ে ওই ইয়ের মধ্যে আসি, আমি আমার রুমের মধ্যে আসি এবং রুমের মধ্যে আসা মাত্রই আমি হঠাৎ করে দেখতে পাই যে ওই কুকুরটা, যে কুকুরটাকে আমি বস্তাবন্দি করে রেখেছিলাম, ওই কুকুরটা এই বস্তার ভিতরে বের হওয়ার জন্য প্রচণ্ড রকমের ছটফট করতেছে, কিন্তু কোনো শব্দ করতে পারে না, মানে আপনার কোনো সাউন্ড দিতে পারে না, গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না। কিন্তু এই যে আপনার সালার যে বস্তাটা, ওই বস্তাটা থেকে বের হওয়ার জন্য কুকুরটা আপ্রাণ চেষ্টা করতেছে, মানে মানে অনেক চেষ্টা করতেছে। আমি তখন কি করব না করবো কোনো কিছু বুঝতে পারতেছিলাম না ওই মুহূর্তে। এবার আমি কি করলাম, মানে আমি তো আর কোনো কিছু আর বইয়ের অনুযায়ী করতেছি না, 7 পুকুরের যেই পানিটা আমার কাছে ছিল আমি তখন ওই পানিটা ওই কুকুরের গায়ের উপরে ছিটাই দিচ্ছিলাম, এবং কুকুরের গায়ের উপরে পানিটা ছিটাই দেওয়া মুহূর্তের মধ্যে আমি দেখলাম যে কুকুরের ওই বস্তাটার মধ্যে আগুন লেগে গেল, এবং আগুন লাগা মাত্রই যে বস্তাটা ছিল ছালার ওই বস্তাটা পুড়ে গেল, এবং পুড়ে যাওয়ার পরে আমি এমন ভয়ঙ্কর কিছু আমার ওই বস্তাটার মধ্যে দেখতে পেলাম যে কালো কুকুরটা আমি যেখানে রেখেছি এরকম ভয়ঙ্কর, মানে এরকম বিবস্ত্র চেহারা, এত ভয়ঙ্কর লুকে আমি আমার জীবনে কখনো দেখি নাই ভাই। এই জিনিসটা দেখা মাত্র এটা কি, মানে এটা কোনো মানুষ না কুকুর না কোনো প্রাণী, এরকম প্রাণী আমার জীবনে আমি দেখি নাই। আমার জন্মের পর আমি এরকম ভয়ঙ্কর কোনো প্রাণী দেখি নাই। এরকম একটা প্রাণী আমি তখন দেখতে পেলাম, এই বস্তা থেকে, বস্তা পুড়ে যাওয়ার পর ওটা থেকে বের হয়েছে। এই জায়গার মধ্যে আমি তখন আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কোনো কিছুই মনে নেই, এবং আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি দেখতে পাই যে আমি একটা গহীন জঙ্গলের মধ্যে আছি, এবং এত বড় একটা জঙ্গল, যে জঙ্গলের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা এক ভয়ানক জঙ্গলে আমি তখন আছি। সেখানে আমার তখন জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসার পরে মানে আমি অবাক হয়ে যাই, আমি তো আমার ঘরে ছিলাম, কিন্তু ঘর থেকে আমি এই জঙ্গলের মধ্যে কিভাবে আসলাম? আমি জঙ্গলের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, এই জঙ্গলের কোথায় মাথা, আমি বের হবো কোন দিক থেকে, আমি কোনো কিছুই খুঁজে পাই না। একটা সময় আমি তখন আস্তে আস্তে করে ওখান থেকে উঠে আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু দূর দূরান্ত থেকেও আমি কোনো মানুষের শব্দ পাচ্ছি না। বুকের ভিতর তখন প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে যে এটা আমি কী করলাম, আমি কোথায় চলে আসলাম। তখন দিনের বেলায় ছিল, সূর্য আকাশে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেক পথ হাঁটার পরে আমি তখন কিছু পাহাড়ি কলা গাছ দেখলাম, এবং পাহাড়ি কলা গাছগুলো দেখার পরে আমার পেটে কিন্তু প্রচণ্ড রকমের খিদা ছিল। আমি কাঁচা পাকা মিলিয়ে অনেকগুলো পাহাড়ি কলা খেলাম, এবং পাহাড়ি কলাকে আমি আবারও হাঁটতে শুরু করলাম। দেখতে দেখতে সন্ধ্যা গনিয়ে আসলো, এবং সন্ধ্যার পরে আমি এখন কোথায় যাব? আমি চিৎকার করতেছি বনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব জোরে জোরে চিৎকার করি যে কে কোথায় আছেন, বা আমার শব্দ কেউ শুনতে পাচ্ছেন কিনা, মেহরবানি করে আমাকে একটু এখান থেকে বের করেন। খুব জোরে জোরে চিৎকার করে, কিন্তু আমার চিৎকারের শব্দ কারো কানে পৌঁছায় না। সন্ধ্যা গনিয়ে আসলো, এবং সন্ধ্যা গনিয়ে আসার পর আমার ভিতরে ভয় আরও বেশি কাজ করতেছে। তো আমি টুকিটাকি যে ধরনের দোয়াগুলো পারতাম ওই ধরনের দোয়াগুলো মানে বলেই আমি তখন একটা গাছের উপরে উঠলাম। আমি চিন্তা করি আমি যদি নিচে থাকি, এটা তো কোন জঙ্গল কোন জায়গা আমি তো আর এটা জানি না, হয়তো আমাকে হিংস্র কোনো পানি খেয়েও ফেলতে পারে। এই ভয়ে আমি তখন একটা গাছের উপরে উঠলাম, এবং একটা সরু গাছের ঢালে আমি তখন শুইলাম,
এবং ওই ডালে শুয়ে আমি তখন সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করে বললাম যে হো মোর প্রভু আল্লাহ, আমি যেটা করেছি সেটার জন্য তোমার সামনে দাঁড়ানোর মতো কোনো সৎ সাহস আমার নাই। আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার কাছে ক্ষমাও চাইতে পারবো না। শুধু এটুকুনি বলবো, আল্লাহ তুমি তো আল্লাহ বলেছো যে ক্ষমাই মহৎ গুণ। আল্লাহ তুমি যদি পারো আমাকে, আল্লাহ তোমার রহমতে আমাকে একটুখানি অস্থির দাও আল্লাহ, আমাকে আমার বাড়িতে পর্যন্ত পৌঁছায় দাও, আমাকে আর এখানে রেখো না। আমি গাছের ঢালেই ঘুমিয়ে পড়লাম এবং সেখানেই একটা সময় সূর্যের আলো এসে আমার চোখের মধ্যে পড়লো। এবং সূর্যের আলো চোখে পড়ার পরে আমি তখন বুঝলাম যে সকাল হয়ে গেছে। সারা রাতে আমার কোনো জ্ঞান ছিল না এবং এই রাতে আমি কোনো কিছু স্বপ্নও দেখি নাই, আমার ওই রাতের কোনো মেমোরি নাই। আমি তখন গাছ থেকে নামার পরে আবারও মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলাম। বনের ওই আঁকা বাঁকা পথে আমি তখন হাঁটতেছি। অনেকটা হাঁটার পরে আমি তখন কেমন জানি একটা শব্দ পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন কেউ কোনো কিছু একটা কাটতেছে। আজকে এই প্রথমে কোনো একটা শব্দ পাইলাম যে মনে হয় কোনো কিছু একটা কাটা হচ্ছে, মানে কুড়াল দিয়ে গাছ কাটলে যেরকম একটা শব্দ হয় না, এরকম একটা শব্দ হচ্ছে। এবং এরকম শব্দটা শুনে আমি তখন ওই শব্দকে অনুসরণ করতে থাকি। শব্দকে অনুসরণ করে আমি তখন দৌড়াতে শুরু করি। এমন করে দৌড়াতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে দেখি যে অনেকগুলো সাকমা ছেলে পাহাড়ের গাছ কাটতেছে। ওরা আমাকে দেখা মাত্রই দৌড় দেয়। ওরা যখন দৌড় দেয় আমি ওদের পিছনে দৌড়াতে থাকি এবং ওদের পিছনে দৌড়ে ওরাও বনের মধ্যে দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। এরকম করে অনেকটা তো যাওয়ার পরে ওরা ওদের বাসায় কি জানি বলে তারা দাঁড়াই গেছে। দাঁড়াই যাওয়ার পরে আমি তখন কাছে এসে ওদের পা ধরে কান্না করতে শুরু করছি যে আমাকে আমার বাড়ি পৌঁছাই দেন, আমার বাড়ি চট্টগ্রামের অমুক জায়গায়, আমি আমার বাড়িতে যেতে চাই। ওরা তখন আমার দিকে তাকে অবাক হয়ে গেল। আমার কাছে তখন মনে হলো আর কি, ওরা যে দৌড় দিয়েছে ওরা মনে হয় ভেবেছে আমি প্রশাসনের কোনো লোক হব, কারণ বনে তো কাট কাটা নিয়ম নাই। তারপরে উনি পা ধরার পরে ওরা তখন আমার ভাষা বুঝে কি বুঝেন আমি জানি না, এবং তারা তখন আমাকে এখান থেকে নিয়ে গেল, মানে বন থেকে আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো। এবং হাঁটতে একটা সময় আমাকে আর্মি ক্যাম্পের দিকে নিয়ে গেল। আমি দেখলাম যে আর্মি ক্যাম্প, এবং সেখানে আমার মতো অনেকে ওখানে ডিউটি করতেছে বা ওইখানে গেছি। যাওয়ার পরে ওইখানে যখন আমি যাই তখন প্রায় আপনার দুপুর গড়িয়ে যায়, দুপুরের শেষের দিকে। পরে আমাকে ওখানে খাবার দেওয়া হয়, আর্মিদের খাবার দেওয়া হয়। আমি তখন খাবার খাই। খাওয়ার পরে দুজন আর্মি তখন আমার কাছে আসে। ওরা কিন্তু আর্মি ক্যাম্পে আমাকে দিয়ে চলে যায়, চাকমা ছেলেগুলো চলে যায়। আর্মিরা তখন আসে, এসে আমাকে বলে যে তোমার বাড়ি কই? আমি তখন বললাম যে আমার বাড়ি চট্টগ্রামের অমুক জায়গায়। পরে আমাকে বলতে এসছে যে তোমার পরিবারে কে কে আছে, সবার কথা বলি, পরিবারের সাথে যোগাযোগ আছে? আমি বললাম যে না। তুমি এই বনে কীভাবে এসেছো? আমি তখন ওনাদেরকে বললাম, একটু বলছে। ওনারা তখন হাসতেছে। ওনারা বলে এগুলো কি সম্ভব নাকি, এগুলো কি ধরনের কথা বলো যে তুমি তোমার ঘরে ঘুমাইছো, ঘুম ভাঙার পরে তুমি দেখলে যে তুমি গহীন জঙ্গলে। তুমি কি জানো এটা বান্দরবনের একদম গহীন জঙ্গল, এখানে কোনো মানে ট্যুরিস্ট পর্যন্ত আসে না। আমরা এখানে সেনা ক্যাম্প আছে, বাট সেনা ক্যাম্প থেকে অনেক দূরে যেখানে শুধুমাত্র পাহাড়িদের বসবাস, সেই জায়গার মধ্যে তুমি গেলা কেমন করে? ওনাদেরকে আমি কোনো কিছু উত্তর দিতে পারলাম না। ওনারা বলে তুমি থাকো এবং সকালবেলা আমরা তোমাকে পুলিশের মাধ্যমে তোমাদেরকে হ্যান্ড ওভার করবো, তোমাকে আমরা তোমার এলাকায় পাঠিয়ে দেবো। তো এই কথা বলে তখন আমি পুলিশের ক্যাম্পের মধ্যে রাতের বেলা ঘুমাইলাম। এবং ওই রাতে আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটলো। সেই রাতে ভাই আমি এমন একটা ভয়ঙ্কর জিনিসকে পুনরায় আবারও দেখতে পেলাম, যে জিনিসটাকে আমি দেখেছিলাম যে আমাদের ওই ঘরের মধ্যে বস্তার ভিতরে। এই জিনিসটা স্বপ্নে আমার আবারও আসলো। এসে আমারে বলতেছি তুই জঙ্গল থেকে বের হলি কেন, এরকম করে আমাকে বলতেছে। আমি তখন বললাম ওই জঙ্গলে আমার ভয় লাগে, আর আমি কি খাবো, থাকবো কিভাবে? বলে তুই কি খাবে জানি না, তবে তোর শাস্তি হচ্ছে তোর মৃত্যু পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে থাকতে হবে। এবং এটা বলে আমাকে মারতে শুরু করে, মানে প্রচণ্ড রকমের মারার একটা পর্যায়ে আমি তখন পাগলের মতো মায়ের ব্যথায় চিৎকার করতেছি। আশেপাশে তো আর্মিরা ঘুমিয়ে থাকে, তারা তখন উঠে আমাকে বলে কি হয়েছে তোমার? আমি কোনো কিছু বলতেছি না, এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় মায়ের কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এবং ওই জিনটা আমাকে এটাও বলে যে তুই যদি এই বিষয়টা কাউকে জানিয়ে দিস বা এখানের কোনো আর্মিকে তুই বলিস আমি তোকে মেরে ফেলবো। তুই ফজর হওয়ার পর এখান থেকে তুই পালাবি, তুই আবারও জঙ্গলের ভিতরে চলে যাবি। তুই জঙ্গলের বাইরে থাকলে আমি তোকে মেরে ফেলবো, যদি বাঁচতে হয় তোকে জঙ্গলের মধ্যেই থাকতে হবে। বাইরে ভাই ফজরে আজানের পরে আর্মিদের কুচকা আওয়াজে আমি তখন আস্তে আস্তে করে ঘর থেকে বের হই। আমি জানি আমি যদি বাড়ির মধ্যে যাই, তা আমি যদি আর্মিদের কথা মতো আমি যদি আমার চট্টগ্রাম শহরে আমার পরিবারের কাছে যাই, তাহলে এই জিনটা আমাকে মেরে ফেলবে। কারণ এই জিনটার সাথে আমার সম্পর্ক আজকে একদিন দুই দিন না, প্রায় বহু মাসের মতো। এবং বহু মাস ধরে আমি এই বই পড়তাম এবং এই জিন সম্বন্ধে আমি জানি ও কতটা ভয়ানক হতে পারে। আমি তখন সবার চোখ ফাঁকি দিয়ে আবারও ওই বনের মধ্যে ঢুকে পড়লাম।
এবং বনের মধ্যে ঢুকলাম। আর্মিরা আমাকে আর খুঁজে পেল না, মানে আমাকে আর দেখলো না। আমি তখন এই বনের মধ্যে ঢুকে গহীন বনের মধ্যে আবারও দৌড়াতে শুরু করি। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে যায়। সেদিন সারাদিন আমি বনে হাঁটাহাঁটি করি এবং বনের যেই ফল ফুল ছিল আমি ওটা খাই। রাতের মধ্যে আমি ওই বনেই ঘুমাই। ওই রাতে আমার আরও ভয় লাগতেছিল যে আল্লাহ, তখন তো আমি আর্মিদের মাঝে ছিলাম, তারপরও এটা এসে আমার এরকমভাবে ক্ষতি করছে, আমাকে মারছে, না জানি আজকে রাতে আমাকে কি করে। আমার ডাকার মতো কেউ ছিল না। আমি কান্না করতে করতে আমার চোখগুলো ফুলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল মৃত্যু মনে হয় আমার খুব নিকটে চলে আসছে। আমি তখন আবারও বনের মধ্যে ঘুমাচ্ছি না, মানে সারাটা রাত ঘুমাই নাই, কারণ আমি জানি ঘুমাইলে হয়তো এটা আমাকে স্বপ্নে দেখবো বা আসবে। আমি গাছের উপরে গাছের ডালে গিয়ে বসেছিলাম। মনে হয় এই বুঝি ওই দিক থেকে আমাকে কেউ ডাকতেছে, মনে হয় বুঝি এই দিক থেকে আমার গাছটা কেউ নাড়াচ্ছে। মানে এরকম ভয় ভীতির মাঝে সারাটা রাত বনে আমি কাটিয়ে দিই। এবং পরের দিন আমি বনের মধ্যে আবারও হাঁটতে থাকি। এইভাবে আমি তখন পুনরায় আবারও ওই কাঠ কাটার শব্দটা শুনতে পাই। এবং কাঠ কাটার শব্দটা শুনতে পাওয়ার পরে আমি তখন আবারও ওই মানে লোকগুলোর সাথে, মানে যারা কাঠ কাটে ওই লোকগুলোর দিকে আমি আবারও যাই। এবং যাওয়ার পর আমি সেই মানে মানুষগুলোকেই দেখতে পাই যারা আমাকে একবার আর্মি ক্যাম্পে দিয়ে আসছিল। তো ওদেরকে দেখার পর আমি তখন ওদের কাছে যাই। ওরা আমাকে দেখে, মানে আমাকে বাংলা ভাষায় খুব ক্লিয়ার হয় না আর কি ওদের ভাষাটা, মোটামুটি যতটুকু ওরা পারে অতটুকুতে আমাকে বলতেছে যে তুই আবার এখানে কেন আসলি, এরকম করে বলে। আমি তখন বললাম আমি আর্মির কাছে থাকবো না, এবং সেখানে থাকতে আমার ভয় লাগে, আর আমি তোমাদের সাথে থাকবো, এরকম করে বলে না এখানে থাকতে পারবি না। পরে আমি বললাম আমি কাঠ কেটে দেবো, তোমাদেরকে কাঠ কেটে দেবো, এই বলে ওদের কাছ থেকে কুড়াল নিয়ে আমি তখন ওদেরকে কাঠ কাটায় সহযোগিতা করি, মানে সাহায্য করি। এই জিনিসটা তারা তখন দেখে তাদের ভালো লাগে। আমি জানি না, হয়তো তাদের মধ্যে একটা রহমত আসে। তারা রাতে যে খাবারটা নিয়ে আসে দুপুরে খাওয়ার জন্য, সকালে যে খাবার আনে দুপুরে খাওয়ার জন্য, ওই দুপুরে খাবারের কিছু অংশ তখন আমাকে দেয়। আমি তখন ওই সাকমা উপজাতি ছেলেগুলোর সাথে এই খাবারগুলো খাচ্ছিলাম। এবং খাবারগুলো খাওয়ার পরে আমি তখন এখানে কাজ করি, ওদের সাথে আমি কাঠ কাটি, ওদেরকে আমি সাহায্য সহযোগিতা করি। প্রায় বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেল। ওরা তখন বলে তুই যাবি না? আমি বললাম না, আমি যাবো না, আমি এখানেই থাকবো। ওরা তখনও খুব ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার, আমি কেন বাড়ি যাচ্ছি না, বা আমি কেন আমার ঠিকানা অনুযায়ী যাচ্ছি না, কেন আমি ওদের সাথে থাকতেছি। ওদের মনে তখন এই প্রশ্নটা বারবার মানে উদ্ভূত হচ্ছে, কিন্তু আমি আর ওদেরকে কোনো কিছু বলি না। না বলার পরে রাতটা আমি আবারও জঙ্গলে থেকে গেলাম। পরের দিন ওরা পুনরায় আবারও কাঠ কাটার জন্য আসে এবং আমি ওদেরকে আবারও ওই কাঠ কাটার কাজে সাহায্য করি। এমন করতে করতে তাদের সাথে আমার সম্পর্কটা খুব ভালো হয়ে গেল এবং খুবই মধুর একটা সম্পর্ক হলো। আমি আর জঙ্গলের বাইরে যাব না, কারণ আমি জানি জঙ্গলের বাইরে গেলেই হয়তো আমি মারা পড়বো, ওরা আমাকে মানে ওই চিন্তা মেরে ফেলবে। এই জন্য আমার ওই জঙ্গলের মধ্যেই আমাকে সারা জীবন থাকতে হবে। এটা হচ্ছে আমার জীবনের সাজা। আমি জিনকে বশে আনার জন্য যে মানে খারাপ কাজ যে আমি যেটা করেছি, এই সাজা আমাকে সারা জীবন ভোগ করতে হবে। মৃত্যু পর্যন্ত আমাকে এই জঙ্গলের ভিতরেই থাকতে হবে, এখান থেকে আমি বেরোতে পারবো না। এটার মধ্যে আমি তখন থাকতে শুরু করি। এইভাবে প্রায় আপনার 2 মাসের মতো কেটে যায় এবং ওই 2 মাসে এই পাহাড়ি ছেলেগুলোর সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক হয়ে যায়। ওদের সাথে বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং বিভিন্ন ধরনের পাহাড়ি গাছ আমি কাটি, ওদের সাথে জঙ্গলে থাকি এবং ওরাও আমাকে ওদের মানুষের মতোই করে নিয়েছে। ওরা আমাকে আর খারাপ ভাবে না এবং আমাকে ওরা বলে তুই যদি চাস তোরে আমরা খাগড়া আপনার শহরে দিয়ে আসবো, বান্দরবান শহরে দিয়ে আসবো, তুই চলে যা। আমাকে রূপপাট আমি যেতে চাই না, আমি বলবো তোমাদের সাথে থাকবো। 2 মাস 2.5 মাস পরে একদিন আমরা কাজ করতেছিলাম। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, আকাশে অনেক মেঘ করেছে, বৃষ্টি ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমরা কাজ করতেছি। এমন সময় হঠাৎ করে আমরা ঝোপের ঝাড়ে, মানে বনের যে ঝোপ আছে, ঝোপের মধ্যে একটা ভয়ঙ্কর আকৃতির সাপ আমরা দেখতে পেলাম এবং এই সাপটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাপটাকে দেখা মাত্রই সবাই, মানে পাহাড়িরা তো আসলে সাপ খায়, ওরা তো সাকমা সাপ খায়, কিন্তু ওরা পর্যন্ত এত বড় সাপ দেখে পিছনের দিকে চলে আসলাম এবং পিছনের দিকে চলে আসার পরেই একটা ছেলে তখন একটা মানে সাপটাকে মারার জন্য একটা ঢাল হাতে নিল, যে জোবের মধ্যে সাপটাকে মেরে ফেলবে এরকম একটা ঢাল হাতে নিল। তখন আপনার প্রায় জোহরের আজানের সময় ওইরকম মুহূর্তে একদম ভোর দুপুরে। পরে আমি ওই মানে ছেলেটার কাছ থেকে লাঠিটা টান দিলাম। লাঠিটা টান দেওয়ার প্রথম কারণ হচ্ছে আমি জানতাম যে সাপকে যদি এখানে আঘাত করা হয় এবং আমরা যারা সাথে আছি আমাদের মানে ওদের কাউকে তো পাবে না, ওরা চলে যাবে ওদের ঘরে বাড়িতে, বা ওরা চাকমা, ওদের কোনো সমস্যা হবে না, কিন্তু বনের মধ্যে তো রাতের বেলায় আমি থাকবো এবং যদি সাপটাকে এখন আঘাত করা হয়, সাপটা যদি মরে যায় তাহলে তো ভালো, আর যদি না মরে তাহলে তো সাপটা আমাকে ছোবল দেবে বা রাতে আমাকে মেরে ফেলতে পারে। যেহেতু আমি এই ছেলেগুলোর সাথে আছি, আমি গ্রামের বাড়িতে শুনেছিলাম যে সাপকে যদি কোনোভাবে আঘাত করা হয় এবং এই সাপ যদি না মরে তাহলে রাতের বেলায় এসে ওই মানুষগুলোকে সাপে মেরে ফেলে। এই ভয়টা থেকে আমি তখন ছেলেটার কাছ থেকে ওই বাঁশটা টান দিলাম যে না, সাপটাকে মাইরো না। আমাকে বলতে স্যার এটা মেরে ফেলবো, এটা এরকমভাবে এখানে মেরে ফেলা দরকার। আমি ওদের কাছ থেকে জোরাজোর করে অনুরোধ করে বললাম যে চলো আমরা অন্যদিকে কাটি, এই সাপটা এখানে থাক।
এরপরে আমরা অন্যদিকে কাঠ কাটতে চলে গেলাম। এই সাপটার কাছে আর আমি গেলাম না, অন্যদিকে কাঠ কাটতেছি। সেদিনও কাঠ কেটে বরাবরের মতো সন্ধ্যার দিকে ওরা চলে আসলো। তখন আমি ওখানে থাকার জন্য একটা ঘর নির্মাণ করি, ওই মানে আপনার বনের ভিতরে থাকার জন্য একটা ঘর বানাই। ওই ঘরের মধ্যে আমি তখন শুইলাম। এই যে 2-2.5 মাস কেটে গেল, আমি কিন্তু ওই জিনটাকে আমি বর্ষে আনার জন্য কবিরা যে শিক্ষা নিয়েছিলাম, তান্ত্রিকে শিখেছিলাম, ওই জিনটা কিন্তু আমাকে 2 মাসের মধ্যে বনের ভিতরে থাকা অবস্থায় একদিনও আমার স্বপ্নে আসে নাই। কিন্তু ওই দিন রাতে আমি হঠাৎ করে ভিন্ন কিছু একটা জিনিসকে স্বপ্নে দেখলাম, যেটা হচ্ছে এক খুবই সুন্দরী একটা পরী, মানুষের মতোই মানে মেয়েদের মতোই খুবই সুন্দরী, এবং ওর ডানা আছে। আমি তার স্বপ্নের মধ্যে দেখতেছি। সে আমাকে এসে বলতেছে যে তুমি আমার অনেক বড় উপকার করেছ, আমি আজকে মারা পড়তাম, তুমি আমাকে নির্ঘাত মৃত্যু থেকে বাঁচিয়েছ। তোমার কষ্ট আমি জানি, তোমাকে এখানে আটকিয়ে রাখা হয়েছে, একটা জিন তোমাকে বন্দি করে রাখছে, তোমাকে লোক সমাজে যেতে দেয় না। আমি তোমাকে লোক সমাজে যাওয়ার ব্যবস্থা করে দিব, তুমি আমাকে বাঁচিয়েছ। আমি তখন স্বপ্নের মধ্যে তারা বললাম যে কিভাবে বাঁচালাম। সে বলে সাপ আকৃতির যে জিনিসটাকে তোমরা দেখেছিলে সাপের মতো, এই জিনিসটা আসলে আমি ছিলাম। আমি দুপুরে হঠাৎ করে এখানে আটকা পড়ি, তোমরা যখন চলে আসো আমি বেরোতে পারি না, এবং তোমাদের নজরের মধ্যে আমি পড়ে যাই। এবং নজরের মধ্যে যদি ওই ছেলেটা আমাকে বাঁশ দিয়ে পিটাতো তাহলে কিন্তু আমি মারা পড়তাম, কিন্তু তুমি ওই ছেলেটাকে আমাকে বাঁশ দিয়ে মারতে দেও নাই, যার জন্য আমি নতুন জীবন পেয়েছি। এবং তুমি এখানে কেন থাকো আমি এটার উপরে অনুসন্ধান করতে শুরু করে আমি জানি একটা বদ জিন, একটা খারাপ জিন তোমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। এটার জন্য তোমারও দোষ আছে, তুমি যে অন্যায় করেছো এটার শাস্তি তোমার এত ভয়ানক হতে পারে না। আমার তোমাকে অনেক ভালো লেগেছে, আমি তোকে আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করব। এরপরে এই রাতটা তখন কেটে গেল। আমি আর এই কথাটা ওই ছেলেগুলোর সাথে শেয়ার করলাম না। আমি পুনরায় আবার ওদের সাথে পরের দিন কাট কাটি। এরপরে রাতেই এই পরীটা তখন আবার আমার স্বপ্নে আসে, এসে আমাকে বলে তোমার তো অনেক সৎ সাহস আছে, তুমি তো জিনকে নিজের চোখেও দেখেছো, তুমি কি আমাকে দেখলে ভয় পাবা? ঘুমের মধ্যে আমাকে বলতেছে। আমি তখন বললাম যে না, ভয় পাবো না। তাহলে বলে তুমি উঠো, আমি তোমার সামনে আসব। এবং ওই দিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আমি আমার সামনে একজন সাদা ধবধবা পরীকে দেখতে পাই। এটা আমার চোখের দেখা, মানে আমার জীবনের মানে এইরকম, আমি তো জিনকে দেখেছি বিভিন্নভাবে ভয়ানক আকারে, কিন্তু এত সুন্দর কোনো একটা নারীকে, এত সুন্দর মেয়েকে আমি আমার জীবনে দেখিনি। প্রথম দেখলাম আমার সামনে বসে আছে। ওর চোখে চোখ তাকিয়ে আমার মনে হয় যেন আমি বর্ষা পেলাম। ও হাসতেছে এবং ওর হাতের মধ্যে প্রচণ্ড রকমারি খাবার। আমাকে বলে এই খাবারগুলো তুমি খাও। আমি তখন এই খাবারগুলো খাচ্ছি এবং আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এই কাজটা করেছো? আমি তখন বললাম আমাদের এলাকার ভণ্ড মানুষগুলো এইগুলো করছে, আমি ওদেরকে তাড়ানোর জন্য জিনকে বসে নিতে চেয়েছি। উনি বলে এটা তুমি ভুল করেছো। কোনো জিন যদি স্ব ইচ্ছায় কোনো মানুষের কাছে না আসে, তবে ওই জিনকে তুমি কোনোভাবেই তন্ত্র মন্ত্র দিয়ে আটকাতে পারবা না। আর যদি তন্ত্র মন্ত্র দিয়ে কোনো জিনকে তুমি তোমার বশেও আনো, এই জিনটা তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। তুমি যদি যে জিনটাকে বশেও আনতা, ওই দিন 7ম নাম্বারের ক্যাটেরিয়া পূরণ করে যদি জিনকে তুমি নিয়েও আসতা, তবে এই জিনটা তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করতো। আজকে যে ক্ষতি হয়েছে আরও বেশি ক্ষতি হতো। তুমি কি তোমার পরিবার সম্বন্ধে জানো? আমি তখন বললাম যে না। বলে সেদিন রাতে তোমার পরিবারের সবাইকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আমি বললাম কারণ? বলে তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের রক্তবমি হয়েছিল এবং এখনও তাদের অবস্থা খুব খারাপ। আমি এই কথাগুলো শোনার পর আমি বললাম আমি আমার বাবা মাকে দেখতে যাব। উনি বলে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু আমাকে একটু টাইম দাও। আমাদের একজন সর্দার আছে, একদিন আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো। তুমি ওনার কাছে সরি বলবা, ক্ষমা চাইবা, এবং তুমি ওনাকে বলবা তুমি ভুল করেছো। উনি যদি তোমাকে মাফ করে দেয় তবেই আমি তোমাকে বন থেকে নিয়ে যেতে পারবো। আমি বললাম যে না, আমি তো অন্যায় করছি একটা জিনের সাথে। বলে ওই জিনটা তোমাকে এখান থেকে বেরোইতে দিবে না। এই জিনের সাথে আমার কথা হয়েছে, ওই জিনকে আমি অনেক বুঝিয়েছি, অনেকভাবে তাকে বলেছি যে ছেলেটার ক্ষতি করো না, তাকে বন থেকে যেতে দাও, কিন্তু ওই জিন আমার কোনো কথাই শোনে না। আমি তোমাকে বনের বাইরে নিয়ে গেলে ওই জিনটা তোমাকে মেরে ফেলবে, যার জন্য আমাদের সর্দারকে আমি নিয়ে আসবো আগামীকাল রাতে, তুমি ভয় পেও না। আমি তখন ভয় পাইলাম না। এর পরের দিন আমি ওই কাঠুরিয়াদের সাথে আবারও বনের কাঠ কাটতে চলে গেলাম। সাকমাদের সাথে কাঠ কেটে সুন্দর সময় আমি আসলাম। এসে আমার ঘরে দেখি অনেক ধরনের খাবার দেখে আমি বুঝে গেছি যে খাবারগুলো আমাকে অবশ্যই পরিটা দিয়ে গেছে। আমি তখন ওই খাবারগুলো খেলাম এবং সেদিন রাতে আমি ঘুমাচ্ছি না। ও ঘরের বাইরে এসে আমাকে ডাকতেছে। 2টা ডাক দেওয়ার পর আমি দরজা খুললাম এবং দরজা খোলার পরে আমি ওর পাশে খুবই ভয়ানক আকৃতির একটা লোককে দেখতে পেলাম, যেটাকে দেখে আমার অনেকটা প্রায় ভয় লেগে গেছে। ওনাকে দেখে তারপরে পরীটা ওকে দেখাচ্ছে। আমি তখন বুঝতে পারলাম যে পরীটা তো গত রাতে বলেছিল যে আজকে কাউকে না কাউকে নিয়ে আসবে, এবং সেই লোকটার কাছে যদি আমি ক্ষমা চাই তাহলে হয়তো আমাকে মাফ করে দেবে, যার জন্য আমি নত হয়ে তার কাছে কান্নাকাটি করতে শুরু করলাম। এবং তখন সে পরীটাকে একটা জিনিস দিল, মানে জিনিস বলতে লাইক একটা আপনার লাল টাইপের কি জানি মার্বেলের মতো একটা দিল, দিয়া বলে এটা ওরা খাওয়াই দাও। এবং আমি তখন হাঁক করলাম, আমার ভিতরে তখন এই জিনিসটা দিল। দেওয়ার পরেই আমার শরীরটা জানি কেমন অনেকটা চাঙ্গা হয়ে গেল। তারপরে সে পরী আমারে বলতেছে তুমি ঘুমায়ে যাও,
তোমাকে সকালবেলা নিয়ে যাব। আমি তখন ঘরে ঢুকলাম, কিন্তু আমার আর ঘুম আসতেছে না, সকালবেলা ফজরের আজানের পরে, মানে এখনো আলো ফুটে নেয়, ওই সময় পরীটা আবারও আসে, এসে আমাকে ডাকে। আমি তখন বেরোই, পরে আমাকে বলে আজকে সকালে তুমি চলে যাবা। আমি বললাম তোমার সাথে কি আমার আর কখনো দেখা হবে না? বলে হ্যাঁ দেখা হবে, সমস্যা নাই, তুমি তোমার বাড়ি যাও, আমি প্রতি রাতেই তোমার সাথে এসে দেখা করব, কিন্তু আমার কথাটা তুমি কারো কাছে বইলো না। আমি বললাম ঠিক আছে, আমি বলবো না। এর পরের দিনে আমি তখন বন থেকে ওই উপজাতিদের সাথে যারা ছিল পাহাড়ি, ওদের সাথে কথাবার্তা বলি। আমি বলি আমি চলে যাবো, আমাকে একটু রাস্তাটা দেখাই দাও। ওরা বলে এত মাস ছিল, এখন কেন চলে যাবে? আমার ওই চলে যাওয়াতে ওরাও খুব কষ্ট পায়, ওদের সাথে আমার ভাই বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়। এত মধুর সম্পর্ক থাকার পরও ওরা তখন আমাকে বলে এই পথ দিয়ে গেলে তুমি সেনা ক্যাম্পে যাবা, আর এই চোরাই পথ দিয়ে গেলে তুমি চিনবা না, তুমি থাকো আমাদের সাথে, আমরা তোমাকে বের করবো। বিকেল পর্যন্ত ওদের সাথে কাটকাটি, ওই দিন তারা সকালেই কাটকাটা বন্ধ করে। এরপরে তারা আমাকে রাস্তা দিয়ে একদম মেইন রোড পর্যন্ত এনে দেয়, এনে সাকমাদের যে গাড়িগুলো আছে, ওদের যে কাঠের গাড়ি, ওই কাঠের গাড়ি দিয়ে আমাকে তখন পাঠিয়ে দেয়। ওদের চেকপোস্ট ছাড়াই এক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমি তখন চলে যাই। এবং চলে যাওয়ার পরে আমি যখন চলে যাই, আমি তখন মোটামুটি খাগড়াছড়ি শহরের কাছাকাছি চলে আসি। রাতটা আমি সেখানে থাকি। আমাকে পরীটা কিছু টাকাও দিয়ে দেয়, এবং পরীটাও কিছু টাকা দেয়। আর যে মানুষগুলোর সাথে আমি কাটছি তারাও আমার অনেক টাকা দেয়। তাদের টাকা এবং পরীর দুটো টাকা নিয়ে আমি তখন পুনরায় আবারও আপনার বান্দরবন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আমি বহু মাস পরে তখন বাড়িতে আসি, এবং বাড়িতে আসার পরে আমার আব্বা আম্মা আমাকে দেখে হু হু করে কাঁদতে শুরু করে। আমার বড় ভাই, আমার বড় বোন সবাই আসে, এবং সবাই আমাকে অনেক আদর যত্ন করে বাড়িতে নিয়ে যায়। এরপরে পারিবারিকভাবে তখন তারা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। আমি এভাবে বাইরে থাকি এবং আমি এটা ওইটা করি। তখনও আমি গিয়ে দেখতেছি যে ওই যে তান্ত্রিকটা মানে আমাদের গ্রামে যে লোকটা ছিল, বাবা দরবেশ বন্ড বাবা, উনিও আছে, কিন্তু ওনার আগের মতো এতটা খ্যাতি নাই। উনি ওই মাজার দেখাশোনা করে ওখানেই থাকতেছে, বাট আগে যেরকম ওনার একটা জোশ ছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, উনি অনেক কিছু করতে, বাট ওরকম পাওয়া না, কিন্তু উনি আছে। এরপর আমি গ্রামে থাকতে শুরু করি, এবং থাকতে থাকতে একটা পর্যায়ে আমার পরিবারের মানুষের সিদ্ধান্ত নিল যে তারা আমাকে বিয়ে করাবে। আমি আসলে বিয়ে করার জন্য রাজি ছিলাম না, তারপরেও তারা জোরপূর্বক আমাকে শাহিনা নামের একটা মেয়েকে আমাদের গ্রামেরই বিয়ে করায়। এবং বিয়ে করানোর পর আমি তখন শাহিনাকে বিয়ে করি। শাহিনাকে বিয়ে করার পরে শাহিনা সর্বপ্রথম মানে বিয়ের পরে বাচ্চা কনসেপ্ট করে, এবং ওই বাচ্চাটা আমার মারা যায়। ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে, আর এরই মাঝে আমার বাচ্চাটা যেদিন মারা যায়, মানে ওর পেট থেকে হইতেও মারা যায়, যেদিন বাচ্চাটা প্রসব করে তার প্রায় মাসখানিক আগে যে ভণ্ড কবিরাজটাকে আমরা আমাদের গ্রামে এনেছিলাম, ওই কবিরাজটা মারা যায়। ওই কবিরাজটা মারা যাওয়াতে আমি অত্যাধিক খুশি হই। কবিরাজটা মারা যাওয়ার পরে কবিরাজের সাথে যে বন্ড লোকগুলো ছিল তারাও মাজার ছেড়ে চলে যায়, এবং ওই মাজার আগে যে বৃদ্ধ লোকটা মানে আগে আমাদের যে কাকা দেখাশোনা করতো, উনি মাজারটাকে পুনরায় আবারও দেখাশোনা করতে শুরু করে। বন্ডের ভণ্ডামি তখন শেষ হয়ে যায়। বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার বউ তখন বিভিন্ন কবিরাজের কাছে যায় যে কেন বাচ্চা মারা গেল, এটা ওইটা। কোন কবিরাজ নেয় আমার বউকে বলে দেয় যে আমার সাথে একটা জিন আছে, মানে একটা পরী আছে, ওই পরীটা থাকার কারণে আমার বউয়ের পেটে বাচ্চা টিকে না। এবং আমার তখনও কিন্তু ওই রাতের বেলায় পরীটা আমার সাথে দেখা হতো, ও আমার সাথে স্বপ্নে আসতো, আমার সাথে কথা বলতো, খুব মধুর সম্পর্ক ওর সাথে আমার ছিল। এরকম করে আমাকে স্বপ্নে দেখতাম। এবং আমার বউ, এই যে পরীটার সাথে আমি কথা বলতাম, আমার বউ কিন্তু আজকে 1 বছরেরও বেশি সময় ধরে আমার সাথে সংসার করে, কখনো আমাকে জিজ্ঞেস করে নাই বা কখনো এই বিষয়ে আমার সাথে কথা বলে নাই, কিন্তু ও ফলো করতো যে হ্যাঁ সামহাও কিছু একটা আমার ভিতরে আছে, এবং এটার সাথে আমি কথাবার্তা বলি, এটার সাথে আমার একটা আত্মার সম্পর্ক, এটাও বুঝে যায়। এবং এই জিনিসটা বুঝে যাওয়ার পরে ও তখন কী করে আমি জানি না, এর বেশ কয়েকদিন পরেই ও হঠাৎ করে একদিন করলো কি, মানে আমাকে দুপুরবেলা বললো গোসল করে আসো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তা আমি বললাম কোন জায়গায় নিয়ে যাবো? ও বলে আমার বাচ্চা হইলে কেন মারা যায়। আর এখানে আরেকটা জিনিস আমার ভুল হয়ে গেছে, এর মাঝে ওর আরেকটা বেবিও কিন্তু নষ্ট হয়, আরেকটা বেবি নষ্ট, এবং তৃতীয়বার যখন ও বেবি কনসেপ্ট করে তখনই আমাকে নিয়ে যাবে কবিরাজের বাড়িতে। আমাকে গোসল করে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার 2 হাতে তখন 2টা তাবিজ পরাই দেওয়া হয়, আমার কপালের মধ্যে হলুদ মেখে দেওয়া হয়, আমাকে একটা জায়গায় বসায়, এবং অতটুকু আমার মনে আছে ওখানে আমাকে একটা জায়গায় বসানোর পরে আমি তখন ওখানে আমার জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান আসে তখন আমার শরীরটা প্রচণ্ড ব্যথা, আমার গলাটা খুব ব্যথা, আমার শরীরটা নাড়তে পারি না। আমি অনেক কষ্ট করে বাড়ি আসি, আসার সন্ধ্যার সময় শুয়ে পড়ার পরে সেদিন রাতে এই প্রথম আমি আর পরীটাকে স্বপ্নে দেখি নাই। এবং পরীটাকে স্বপ্নে না দেখে আমার ভিতরে খুব খারাপ লাগলো যে কী ব্যাপার, আজকে প্রায় 3 বছরের মতো প্রতি রাতে আমি পরীটাকে স্বপ্নে দেখতাম, আজকে আমি এই পরীটাকে স্বপ্নে দেখলাম না কেন। ভাবলাম হয়তো আমার শরীর খারাপ ছিল, ক্লান্ত ছিলাম, এই জন্য ঘুমিয়ে গেছি। পরের দিন সকালবেলা আমার বউ আমার জিজ্ঞেস করে তুমি কি গতকালকে রাতে কিছু স্বপ্ন দেখেছো? এই 3 বছরে ও কিন্তু কোনোদিন আমাকে এই প্রশ্নটা করে নাই, এবং ও কিন্তু জানতোও না। তো আমাকে এই প্রশ্ন করার পর আমি তখন ভয় পেয়ে গেলাম। আমি বললাম না, আমি কি স্বপ্ন দেখবা, আমি কিছু স্বপ্ন দেখি নাই। আমাকে বলে সত্যি দেখো নাই তো? আমি বললাম না। ও বলে না দেখাই ভালো। তো এরপরে
এরপরে রাতে আমি আবারও পরীটাকে স্বপ্নে দেখতে পাচ্ছি না, এবং আমার ভিতর তখন কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করলো। কি ব্যাপার, আমি পরীটাকে স্বপ্নে দেখি না কেন, ও আসে না কেন? আমি তখন আমার মা সহ শুরু করে আমার পরিবারে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করতে শুরু করলাম, আমার বউকে জিজ্ঞেস করলাম। তখন আমি আমার মায়ের মুখে জানতে পারি, আমার বউ আমাকে বলে, আমার মায়ের মুখে জানতে পারি যে এই ঘটনা। আমার বউ আমাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে আছে, ওই তান্ত্রিক আমার হাত পায়ে তাবিজ পরিয়ে আমার ভিতরে ওই জিনটাকে মানে ওই পরীটাকে আনে, ওই পরীটাকে আমার মধ্যে আনার পর ওই তান্ত্রিক ওই পরীটাকে হত্যা করে। বিনিময়ে আমার বউ ওই তান্ত্রিককে টাকা দেয়। আমার পরীটাকে হত্যা করা হয়েছে এটা শোনার পরে আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল। আমি তখন আমরা ওই যে পাশের যে ঝিংলা আছে, ঝিংলাতে আমার বউকে আমি তখন পিটাতে থাকি, এবং সেদিনে আমি তখন রাগের বশবর্তী, ক্ষোভের বশবর্তী হয়ে আমি গ্রামবাসীর সামনে প্রকাশ্যে আমার বউকে আমি তালাক দিই। এবং তালাক দেওয়ার পরে শাহিনা আমার ঘর থেকে চলে যায়। কিন্তু এরপর থেকে আমার বুকের ভিতরে শূন্যতা কাজ করতে শুরু করে, এবং শূন্যতার পাহাড় এতটাই বড় হয়ে যায় যে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এরপরে আমার পরিবার পুনরায় আমাকে আবারও স্বপ্নে দেয়, মানে আমাকে আবারও বিয়ে করানোর চেষ্টা করে, কিন্তু আমি আর বিয়ে বসি না। শুধুমাত্র ওই পরীটার জন্য আমার ভিতর তখন কষ্ট কাজ করতে শুরু করে। পরীটার নাম ছিল ফেসিলা, এবং ও আমাকে ওর নামটা বলছে। আমি যখন প্রতিটা মুহূর্তে ফেসিলাকে অনুভব করতে থাকি, ও কোথায় কোথায়, এবং দীর্ঘ প্রায় অনেকগুলো বছর ওর জন্য অপেক্ষা করতে করতে, ওকে স্বপ্নে না দেখতে দেখতে ওর প্রতি ওই মায়া আমি আর কাটিয়ে উঠতে পারি নাই। একটা পর্যায়ে আমি মানসিকভাবে পাগল হয়ে যাই। দীর্ঘ অনেকগুলো বছর আমি পাগল থাকি। আমি রাস্তায় রাস্তায় ফেসিলা 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 বলে ওকে খুঁজতে থাকি, ওকে ডাকতে থাকি। আমি জানি না কত বছর আমি পাগল ছিলাম। পাগল থেকে ভালো হবার পর আমি দেখি আমার বয়স প্রায় অনেকটা পড়ে গেছে, আমি মধ্য বয়সের চেয়েও বেশি বয়স হয়ে গেছে। দীর্ঘ অনেকগুলো বছর আমি পাগল ছিলাম। আমার শরীরের বিভিন্ন জায়গায় মায়ের দাগ, আমার মা তাবিজ তোমার অনেক কিছু পারে। এই মাঝে আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যায়, আমি তখন মোটামুটি সুস্থ হই, কিন্তু ওভাবে সুস্থ হই না। আমি সুস্থ হওয়ার বছর দেড়েকের মধ্যে আমার মা মারা যায়। আমার ভাইয়ের আমার বাবার সমস্ত জায়গায় সম্পত্তি নিয়ে যায়। আমি এখনও আধা পাগল আধা ভালো, কখনো মসজিদে, কখনো এখানে, কখনো ওইখানে, বিভিন্ন জায়গায় শুয়ে বসে আমি আমার দিনগুলো কাটাই। আমার বয়স প্রায় এখন 60 থেকে 70-এর কাছাকাছি। কখন মরে যাই তার কোনো ঠিক নাই, এবং এখন আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই। আমি এখন পাগল। আমার ভাইয়েরা বিভিন্ন ঘর থেকে আমাকে এনে খাবার দেয়, আমি খাবার খাই। এভাবে আমার দিন রাত কাটতে থাকে। জানি না কতদিন বেঁচে থাকবো। আমার এই ঘটনাগুলো আমার মরার আগে আমি আপনার কাছে বললাম। আপন ভাই, আমি আপনাকে অনুরোধ করবো যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন, আর যদি চট্টগ্রামে কখনো আসেন তাহলে আমার এলাকাতে আসবেন। আমি আমার এলাকার ফুল ঠিকানা আপনাকে দিলাম। আমার এলাকার সব মানুষ আমার এই ঘটনার সাক্ষী। আজও আমি পাগল। আমি আমার জীবন দশায় অনেক নিয়ত করেছি পরীটাকে যাতে আমি একবার পাই, যাতে একবার আমি ওকে দেখতে পাই, কিন্তু আমার মা, আমার বউ সবাই বলে পরীটাকে নাকি ওই কবিরাজটা মেরে ফেলেছে। আপনি জানেন না, আমি একদিন ওই কবিরাজটাকেও মারার জন্য গেছি, এবং বিভিন্ন ধরনের ঘটনা আমার জীবনে ঘটে গেছে। সব কিছুর পরে আজ আমি মৃত্যুর ধারপ্রান্তে এসে দাঁড়িয়েছি।